গল্পবাবুর আসরের নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। অনেকদিন পর আবার অর্জুন। এবারের গল্প সমরেশ মজুমদারের লেখা জয়ন্তীর জঙ্গলে। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের লিখে জানাবেন। আসুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প জয়ন্তীর জঙ্গলে। আমেরিকা থেকে মেজর টেলিফোন করেছিলেন। অর্জুন, তুমি এখন কিরকম ব্যস্ত? জলপাইগুড়িতে অপরাধের সংখ্যা কম, এখন বেশিরভাগ ঘটনার পিছনে রাজনীতি থাকছে, ফলে অর্জুনকে অনেক সময়ই বেকার বসে থাকতে হয়। তবে যে কোনো খারাপ দিকের একটা ভালো দিক থাকে। সময়টা অর্জুন ব্যবহার করছে পড়াশুনো করে। অপরাধ বিষয়ক বইপত্র সে জোগাড় করেছে বিভিন্ন সূত্র থেকে। এখন তার সেই রকম সময় চলছে। ব্যাপারটা সংক্ষেপে জানাতেই মেজর বললেন, গুড। তুমি আগামী 8 তারিখে কলকাতায় চলে এসো। ম্যালকম স্মিথ ওই দিন কলকাতায় পৌঁছাবেন, উঠবেন তাজ বেঙ্গলে। আমাকে অবশ্য উনি বারংবার বলেছেন ওর সঙ্গে যেতে। আমি এখনো স্থির করতে পারিনি যাব কিনা। মেজরের কথার ধরনই এইরকম, কোনো ভূমিকা নেই, একেবারে মূল কথাটা বলেই খালাস। কে এই ম্যালকম স্মিথ, কেন আসছেন কলকাতায়, অর্জুনকে কেন তার কাছে যেতে হবে, সেসব বৃত্তান্তেই গেলেন না। সুদূর আমেরিকা থেকে ফোনটা এসেছে, বেশি সময় নেওয়া ঠিক নয়। তবু অর্জুন জিজ্ঞেস করলো, মিস্টার স্মিথ কেন কলকাতায় এসেছেন? উত্তরে মেজর বললেন, উনি একজন পাখি বিশেষজ্ঞ। মোটামুটি পৃথিবীর অনেক পাখি নিয়ে কাজ করা হয়ে গেছে, ভারতবর্ষ বাকি ছিল। আমিই বললাম কলকাতায় যেতে। আর হ্যাঁ, এটা একেবারে বেসরকারি ভ্রমণ, তাই তোমাকে বলছি সাহায্য করতে। মেজরের ফোন পাওয়ার পর অর্জুনের মনে হলো এরকম জলো ব্যাপারের জন্য কলকাতায় যাওয়ার কোনো মানে হয় না। যদিও জলপাইগুড়িতে তার করার কিছু নেই, কিন্তু মাকে বলতেই হিতে বিপরীত হলো। মা বললেন, অত বড় মানুষটা যখন বলেছেন তখন তো যাওয়াই উচিত। সব সময় যে খুনি বদমাশদের ধরতে হবে তার কি মানে আছে? আর ওই ভদ্রলোক তো তোকে খুব স্নেহ করেন, যা ঘুরে আয়। অর্জুনের জীবনে অমল সোমের ভূমিকার কথা মা জানেন, তাকে উনি খুবই শ্রদ্ধা করেন। কিন্তু অমলবাবুর সংস্পর্শে এসে অর্জুন আর 5 জনের থেকে আলাদা হয়ে গেল, এই ব্যাপারটা প্রথম দিকে কিছুতেই মানতে পারেননি। পরে এক সময় অবশ্য হয়ে গেছে। আর বিষ্টু সাহেব এবং মেজরকে ওর খুবই পছন্দ। এই দুজনের মধ্যে মেজরকে ভালো লাগে তার খোলামেলা কথার জন্য। মেজরকে একবার তিনি জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা, আপনি তো সংসার করেননি, পিছুটানো নেই, তাই কি আমেরিকায় থাকেন? মেজর জবাব দিয়েছিল, যে গর্দব আপনাকে বলেছে আমি সংসার করিনি, সে অবশ্যই নরকে যাবে। আমার বিশাল সংসার। সেই যে কবিতা আছে না, দেশে দেশে মোর ঘর আছে, আমি সেই ঘর লব খুঁজিয়া। তা এইরকম মানুষকে তো মায়ের ভালো লাগবেই। দার্জিলিং মেলে টিকিট কাটলো অর্জুন। 8 তারিখ সকালে সে কলকাতায় পৌঁছে যাবে। কিন্তু পৌঁছে কোথায় উঠবে? ভবানীপুরের ভদ্রলোকের কথা মনে এলো। গেলে তিনি খুশি হবেন, কিন্তু দেখা হলেই কানের পোকা বের করে দেবেন। ওর ইচ্ছে অর্জুন জলপাইগুড়ি ছেড়ে চলে আসুক, কলকাতায় বসে সত্য সন্ধান করুক। এটা যে তার পক্ষে মেনে নেওয়া এখনো পর্যন্ত সম্ভব নয়, তা ভদ্রলোককে বোঝাতে পারেনি অর্জুন। 7 তারিখের সকালে কদমতলার মোড়ে টুথব্রাশ কিনতে গিয়েছিল সে। এই সময় যোগুদার সঙ্গে দেখা হলো। চাকরি থেকে অবসর নেওয়ার পরও যোগুদার চেহারার কোনো পরিবর্তন আসেনি। হেসে জিজ্ঞেস করলেন, কী রে, কী খবর? কলকাতায় যাচ্ছি আজ। নতুন কোনো কেস? না না, এক ভদ্রলোক আসছেন বিদেশ থেকে, তার সঙ্গে দেখা করব। হ, তুই একটা খবর জানিস? জলপাইগুড়ি জেলায় উগ্রপন্থীরা ঢুকে গেছে। চালসা, মেটেলি, নাগরাকাটা এলাকার মানুষজন খুব আতঙ্কে আছে। কাগজে পড়েছি। তুমি কি ওইদিকে গিয়েছিলে? হ্যাঁ, গতকালই ফিরেছি।
পুলিশ কিছুই করতে পারছে না। যোগুদাকে খুব বিষণ্ণ দেখালো। ভারতবর্ষে এখনো কিছু মানুষ আছেন যারা দেশের কথা ভাবেন। যোগুদা তাদের একজন। যোগুদা বললেন, যা ঘুরে আয়, কদিনের প্রোগ্রাম? কিছুই জানি না, এমনকি কোথায় উঠবো তাও না। তাই? থাকার প্রবলেম হলে আমাকে বল। আমার ভগ্নিপতি তো এখন চণ্ডীগড়ে, ওদের ফ্ল্যাট তালা বন্ধ। একটা চাবি আমার কাছে আছে, তুই নিয়ে যেতে পারিস। বাইরে খেতে হবে কিন্তু। যোগুদা বললেন। হাতে চাঁদ পেল যেন। তখনই অর্জুন গেল যোগুদার সঙ্গে ওর বাড়িতে। শুধু চাবি নয়, একটা চিঠিও লিখিয়ে নিল, যদি কোনো সমস্যা হয়। ঠিক সময়ে দার্জিলিং মেল পৌঁছে গেল শিয়ালদা স্টেশনে। সঙ্গে একটা সুটকেস, তাই ট্যাক্সি নিতে হলো। যোগুদার ভগ্নিপতির ফ্ল্যাট হলো রিচি রোডে। 4 তলা বাড়ির 3 তলায় দুটো ফ্ল্যাটের একটার দরজায় ভগ্নিপতির নাম লেখা রয়েছে, অরবিন্দ বন্দ্যোপাধ্যায়। দরজা খুলে ভেতরে ঢুকতেই বোঁটকা গন্ধ নাকে এলো। দীর্ঘদিন জানলা দরজা বন্ধ থাকলে এরকম অবস্থা হতেই পারে। জানলাগুলো খুলে দেওয়ার পর অর্জুন খুশি হলো। বেশ সাজানো ফ্ল্যাট। যোগুদার ভগ্নিপতি অরবিন্দবাবু সাবধানী মানুষ। বিছানা, সোফা চাদরে ঢেকে গেছেন যাতে ধুলো না জমে। একটা টেলিফোন রয়েছে, কিন্তু সেটি মৃত। স্নান সেরে পোশাক বদলে জানলা বন্ধ করে বাইরে এলো অর্জুন। দরজায় যখন তালা দিতে যাচ্ছে তখন একটি নরম স্বর শুনল। এক্সকিউজ মি। অর্জুন দেখল বেশ লম্বা ফর্সা একটি তরুণী দাঁড়িয়ে আছে, যার পরনে জিন্স আর শার্ট। তাকে তাকাতে দেখে তরুণী বলল, আমরা পাশের ফ্ল্যাটে থাকি। মিস্টার ব্যানার্জি বলে গিয়েছিলেন যে ওর এই ফ্ল্যাটের কথা যেন খেয়ালে রাখি। অর্জুন হেসে ফেলল। আমার নাম অর্জুন, জলপাইগুড়ি থেকে এসেছি। মিসেস ব্যানার্জির দাদা আমাকে এই ফ্ল্যাটের চাবি দিয়েছিলেন। কয়েকদিন থাকবো। ও আচ্ছা, কিন্তু বলুন। মিস্টার ব্যানার্জি আমাদের কখনোই বলেননি যে কেউ এসে থাকবেন। ঠিকই, উনি জানতেন না, হঠাৎই আসতে হলো আমাকে। পকেট থেকে যোগুদার চিঠি বের করে এগিয়ে ধরল অর্জুন। মেয়েটি চিঠিটা পড়ল, তারপর বলল, আপনি যদি আমাদের ফ্ল্যাটে একটু আসেন তাহলে ভালো হয়। চিঠিটা ফিরিয়ে দিল না কিন্তু। পাশের ফ্ল্যাটের দরজাটা খোলাই ছিল। অর্জুন মেয়েটিকে অনুসরণ করলো। বাইরের ঘরটি সুন্দর সাজানো। মেয়েটি ওকে বসতে বলে ভেতরে চলে গেল। অর্জুন বসলো না। সে দেখল দেয়ালে দুটি বিরাট পোস্টার ছবি, একটি রবীন্দ্রনাথের, অন্যটি একজন বিদেশির। সে এগিয়ে গেল ছবিটার দিকে। নিচে লেখা রয়েছে উইলিয়াম শেক্সপিয়ার। হ্যাঁ, আপনাকে মিস্টার গাঙ্গুলি পাঠিয়েছেন? বাহ, খুব ভালো। আপনি তো জলপাইগুড়িতে থাকেন। আমি ওই শহরে গিয়েছি শেষবার 1967-এ। বেশ ভালো মনে আছে আমার। যে ভদ্রলোক ভেতর থেকে বেরিয়ে এসে কথাগুলো বললেন, তার চুল ধপধপে সাদা, পরনে পাজামা পাঞ্জাবি। বাবা, ও হ্যাঁ, পাশের ফ্ল্যাটের অরবিন্দ ব্যানার্জি আমার মেয়ে শ্রেয়াকে দায়িত্ব দিয়েছিল দেখাশুনো করবার। তাই ও আপনাকে এখানে ঢুকতে দেখে একটু বিচলিত। কিন্তু মিস্টার গাঙ্গুলির এই চিঠির পর তো আর কোনো সমস্যা থাকছে না, তাই না মা? শ্রেয়া বলল। ওর এই চিঠি যদি ঠিক হয় তাহলে বলার কিছুই নেই। অর্জুন বলল, উনি ঠিকই বলেছেন। একটা কাজ করা যাক, আপনারা যোগুদাকে টেলিফোন করুন। এই চিঠিতে ওনার নম্বর আছে। তারপর নিশ্চয়ই ধন্দ থাকবে না। বুঝতে পেরেছি। তুমি কি ফোন করবে মা? ভদ্রলোক জিজ্ঞেস করলেন। আশ্চর্য, তোমাদের বোঝাতে পারছি না কেন? আমি যেটা বলছি সেটাই স্বাভাবিক। শ্রেয়া বেশ বিরক্ত হয়েই কথাগুলো বলল। অর্জুন মাথা নাড়ল। আমি আপনার সঙ্গে একমত, তাই টেলিফোনটা করতে বলছি। শ্রেয়া ঘরের এক কোণে রাখা টেলিফোনের দিকে এগিয়ে যেতে অর্জুন বলল, জলপাইগুড়ির এসটিডি কোড নাম্বার 03561। মিনিট খানেকের মধ্যে কথা শেষ হলো। শ্রেয়া মাথা নাড়ল। ঠিক আছে। ভদ্রলোক বললেন, যাক, আর কোনো সন্দেহ নেই। শ্রেয়া বলল, বসুন। নিশ্চয়ই সকালে কিছু খাওয়া হয়নি। অনেক ধন্যবাদ, ওসব নিয়ে চিন্তা করবেন না। অর্জুন হাসল।
আপনি আহত হয়েছেন, ভদ্রলোক সস্নেহে বললেন। কিন্তু শ্রেয়ার পয়েন্টটা যে ভুল ছিল না, তা তো আপনিই বলেছেন। আপনি আমার ছেলের মতো। আমি বলছি, বসুন, এক কাপ চা খেয়ে যান। এবার আর আপত্তি চলে না। অর্জুন বসলো। সামনের সোফায় ভদ্রলোকও। এখানে কদিনের প্রোগ্রাম? ভদ্রলোক জানতে চাইলেন। শ্রেয়া ভেতরে চলে গেল। এখন অবধি জানি না। এক ভদ্রলোক বিদেশ থেকে আসছেন, তার সঙ্গে কথা বললে বুঝতে পারবো। আমার নাম অর্জুন। আচ্ছা আচ্ছা, আমি তাপস দত্ত, এখন রিটায়ার্ড মানুষ। আপনি কি করেন অর্জুন? ওরকম বয়স্ক লোকের মুখে আপনি শুনতে খারাপ লাগছিল, কিন্তু ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে মনে হলো উনি বোধহয় আপনি বলতেই অভ্যস্ত। অর্জুন হেসে জবাব দিল, আমি একজন সত্যসন্ধানী। কি? আমি তো ঠিক বুঝতে পারলাম না। ভদ্রলোক চোখ বন্ধ করলেন। আমি সত্য সন্ধান করি, এটাই আমার নেশা এবং পেশা। আচ্ছা, খুব ইন্টারেস্টিং ব্যাপার তো। আপনার বয়সী কোনো বাঙালি ছেলেকে এই পেশা নিতে আমি দেখিনি। আমি অধ্যাপনা করতাম, এখনও ওই পড়াশুনো ছাড়া থাকতে পারি না। এখন গাছের পাতা নিয়ে পড়ে আছি। গাছের পাতা? হ্যাঁ, প্রতিটি গাছের পাতার নিজস্ব দোষ অথবা গুণ আছে। মোটামুটি 1800 পাতাকে চিহ্নিত করতে পেরেছি, যারা ওর থেকে আলাদা। বছর 2 আগে পর্যন্ত আমি নিয়মিত জঙ্গলে যেতাম। কাশ্মীর থেকে শুরু করে হিমালয়ের নিচের দিকটা অনেকবার ঘুরেছি। তবে হ্যাঁ, আপনাদের জলপাইগুড়ির ওই দিকটাই যাওয়া হয়নি, তা প্রায় 34 বছর হয়ে গেল। তাপসবাবু বললেন। আসলে আপনি ঠিক কি আবিষ্কার করতে চাইছেন? আবিষ্কার? আরে না না না, আমি আর কি আবিষ্কার করব। আমি যা জানতে পেরেছি তা সরকারকে জানিয়ে দিয়েছি। পোকা বাছার কাজটাও তো কাউকে করতে হয়। তাপসবাবু হাসলেন। আসলে কি জানেন, কোন পাতার রসে কি ওষুধের গুণ আছে, এটা নিয়ে তো গবেষণা চলছেই। ওষুধপত্রও আবিষ্কার হচ্ছে। কিন্তু এছাড়াও অন্য ব্যাপার আছে। পাখিরা কোনো গাছের পাতায় বসতে একদম পছন্দ করে না। আবার কোনো গাছের পাতা তাদের খুবই প্রিয়। না, খাওয়ার জন্য নয়, শুধু পাতায় বা তার ডালে বসে দোল খেতেও পছন্দ করে তারা। এই পিঁপড়েরা সব গাছের পাতায় বাসা বাঁধতে পছন্দ করে না। বড় পাতায় জল লাগবে না, তবুও কেন? গিরগিটি পাতার রঙের সঙ্গে শরীরের রং মিলিয়ে লুকোতে পারে, কিন্তু কোনো কোনো পাতার ক্ষেত্রে পারে না বলে তার ধারে কাছে ঘেঁষে না। শ্রেয়া বলল, আচ্ছা বাবা, উনি তোমার কথা শুনতে আগ্রহী কিনা জিজ্ঞাসা করেছো? সে টেবিলে ট্রে নামিয়ে রাখলো। অর্জুন দেখলো চায়ের সঙ্গে বাড়িতে বানানো নিমকি দেওয়া হয়েছে। তাপসবাবু বললেন, হ্যাঁ তাই তো, নিন খেয়ে নিন, নিমকিটা খুব ভালো হয়েছে। চা খেতে খেতে অর্জুন বলল, আপনার কথা শুনতে আমার খুব ভালো লাগছে। বেশ তো। তাপসবাবু বললেন, পাশের ফ্ল্যাটে উঠেছেন, হ্যাঁ মাঝে মাঝেই গল্প হবে। আমার কাছে সংগৃহীত পাতার ছবি আছে, দেখাবো। খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো অর্জুন। আচ্ছা, তাহলে শ্রেয়া বলল, যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে বলবেন কিন্তু। ঘাড় নেড়ে অর্জুন বেরিয়ে এলো। পরিবারটি চমৎকার, কিন্তু তাপসবাবু এবং শ্রেয়া ছাড়া আর কাউকে সে দেখতে পায়নি। শ্রেয়ার মা কি বাইরে এলেন না? আসতেই হবে এমন কোনো কারণ ছিল না। অর্জুন জানতো তাজ বেঙ্গল 5 তারা হোটেল, কিন্তু হোটেলটা সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। এখানে তাকে আসতে হয়েছে ট্যাক্সিতে। রিসেপশনে পৌঁছতেই মনে হলো যেন অমরাবতীতে পৌঁছে গেছে। রিসেপশনিস্ট মহিলা বললেন, মিস্টার ম্যালকম স্মিথ? হ্যাঁ স্যার, উনি আজ ভোরেই চেক ইন করেছেন। আপনি কি মিস্টার অর্জুন? অর্জুন অবাক হলো। হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? আসলে মিস্টার স্মিথ আমাদের জানিয়েছেন অর্জুন নামের এক ভদ্রলোক তার সঙ্গে দেখা করতে আসবেন। কিছু মনে করবেন না স্যার, আপনার আইডিটা দেখাবেন? আইডি মানে যে আইডেন্টি কার্ড, সেটা অর্জুন জানে। সেরকম কিছু তো সঙ্গে ভাবা মাত্রই মনে পড়লো। পার্স থেকে ড্রাইভিং লাইসেন্স বের করে এগিয়ে দিল। এতে হবে? শিওর। মহিলা তার সঙ্গে কার্ডের ছবি মিলিয়ে নিলেন। আপনারা কি কোনো গেস্টকে আইডেন্টিটি কার্ড ছাড়া অ্যালাউ করেন না? নো স্যার,
মিস্টার স্মিথ নির্দেশ দিয়েছেন যে ওকে কেউ যাতে বিরক্ত না করে তা যেন আমরা দেখি। ওকে, উনি 327 নম্বরে আছেন। এখন প্রায় 12টা। জলপাইগুড়ি থেকে দার্জিলিং মেলে শুয়ে সারা রাত এলে শরীরে ক্লান্তি তেমন থাকে না, কিন্তু সেই আমেরিকা থেকে 7 সমুদ্র পেরিয়ে এলে জেট ল্যাগ হতেই পারে। না হলেও ক্লান্তিতে ঘুম আসা স্বাভাবিক। অর্জুন একটু ইতস্তত করছিল, কিন্তু 3 তলায় উঠে 27 নম্বর ঘরের সামনে পৌঁছে অর্জুন অবাক। দরজা খোলা, ভেতরের ঠান্ডা বাতাস বাইরে বেরিয়ে আসছে এবং খাটো রোগা এক সাহেব এগিয়ে এসে হাত বাড়ালেন। তুমি অর্জুন? ভদ্রলোকের ইংরেজি স্পষ্ট, আমেরিকানদের মতো জড়ানো নয়। অর্জুন মাথা নেড়ে হাত মেলালো। আপনি নিশ্চয়ই মিস্টার স্মিথ? ম্যালকম, আমাকে ম্যালকম বলে ডেকো। ভেতরে এসো। অর্জুন ঘরে ঢুকতেই তিনি দরজা বন্ধ করে দিলেন। তুমি তো আজ সকালে এই শহরে এসেছো। আমি মেজরকে বলেছিলাম তোমাকে এতটা কষ্ট না করাতে। সে শুনলো না। কোথায় উঠেছো তুমি? এখানে তোমার থাকার জায়গা আছে না হোটেলে? ওটা নিয়ে আমার কোনো সমস্যা হয়নি। গুড। তুমি কি কিছু খাবে? না না, আমি একটু জল খাবো। ভদ্রলোক চলে গেলেন ঘরের অন্য প্রান্তে। তারপর একটা জলের বোতল বের করলেন। অর্জুনের মনে হলো বোতলটা ভদ্রলোক স্বদেশ থেকে এনেছেন। ওরকম চেহারার বোতল এদেশে বিক্রি হয় না। ভদ্রলোকের বয়স আন্দাজ করা মুশকিল, তবে 55 থেকে 70-এর মধ্যেই উনি আছেন। লম্বায় 5 ফুটের বেশি নন। ওজনও 55 কেজি হবে কিনা সন্দেহ, কিন্তু চলাফেরায় বেশ চটপটে ভাব আছে। অর্জুন জিজ্ঞেস করলো, মেজর তাহলে এলেন না? ভদ্রলোক কাঁধ নাচালেন। এসব মানুষকে অ্যাসেস করা মুশকিল। প্রথমে বলল আমাকে নিয়ে আসবে, তারপর বলল তুমি একা যাও। আশা 2 দিন আগে ফোন করলো যেতে বড় ইচ্ছে করছে। তা তখন টিকিটের চেষ্টা করা হলো, আবার ফ্লাইট ফুল। কিন্তু তার এমন জেদ চেপে গেল যে অন্য এয়ারলাইন্সের টিকিট জোগাড় করে ফেললো। সেটি কলকাতায় নামছে বিকেল 3টের সময়। তার মানে মেজর আসছেন? অর্জুন খুশি হলো। হ্যাঁ, না হলে আমার মাথা খারাপ কে করবে বলো? অর্জুন বলল, আপনার সঙ্গে মেজরের তাহলে অনেক দিনের আলাপ? না, মোটেই নয়, মাত্র 1.5 বছরের। কিন্তু এত অল্প দিনে কোনো মানুষের নারীর খবর আগে কখনো জানেনি। যাকে ওর ভালো লাগে তার সঙ্গে এমন ভাবে মেশে যে না হেসে পারা যায় না। 1.5 বছর আগে অভিযাত্রীর সঙ্গে ওর সঙ্গে পরিচয় হয়েছিল, আর তখন থেকেই তোমার কথা আমি শুনে আসছি। ভদ্রলোক চুপ করতেই অর্জুন জিজ্ঞেস করলো, এখন বলুন আমি কি করতে পারি? ম্যালকম স্মিথ তাকালেন। তার আগে ঠিক করতে হবে তুমি কিভাবে করবে। তার মানে? অর্জুন বুঝতে পারল না। মেজরের পরিচিত বলে তুমি আমার জন্য সময় নষ্ট করো তা আমি চাই না, কারণ সেক্ষেত্রে তুমি যা করবে তা নেহাতি সৌজন্যের কারণে। তোমার কোনো দায়িত্ব থাকবে না। আমি চাই তুমি প্রফেশনালি এই ট্রিপে আমাকে জয়েন করো। ম্যালকম বললেন। অর্জুন বলল, এ তো ভালো কথা, কিন্তু আমি তো জানি না যে আপনি কি করতে ভারতে এসেছেন। শুধু শুনেছি আপনি পাখিদের ওপর গবেষণা করেন। ওয়েল, গবেষণা কে না জানে না, কিন্তু পাখি আমাকে আকর্ষণ করে। পৃথিবীর প্রায় সমস্ত দেশেই আমি গিয়েছি পাখির খোঁজে। ভারতবর্ষে আসা হয়নি। মেজর বলল কলকাতাকে বেশ করে জঙ্গলগুলোতে যেতে। ম্যালকম উঠলেন। একটা ব্যাগ থেকে ম্যাপ বের করে টেবিলের ওপর বিছিয়ে দিয়ে বললেন, এখানে এসো। অর্জুন পাশে গিয়ে দাঁড়ালো। ম্যালকম বললেন, ভারতবর্ষের এটা পূর্বাঞ্চল। এই হলো কলকাতা, রাইট? এখানে আমরা আছি। এই ম্যাপ বলছে কাছাকাছি সবচেয়ে বড় জঙ্গল বে অফ বেঙ্গলের পাশে। আঙুল রাখলেন তিনি। সুন্দরবন। এখানে পৌঁছতেই কতটা সময় লাগবে? এই দিকটার সঙ্গে আমি তেমন পরিচিত নই। শুনেছি কলকাতা থেকে প্রথমে গাড়িতে তারপর লঞ্চে যেতে হয়।
বোধহয় ওই 7 ঘন্টা কি 8 ঘন্টা লাগে। এতটা সময় লাগবে শুধু এইটুকু যেতে? হ্যাঁ, তাছাড়া আপনি সুন্দরবনের ভেতরে হেঁটে বেড়াতে পারবেন না। কেন? জলকাদার উপর গাছগুলো দাঁড়িয়ে এবং কোনো রাস্তা নেই। একমাত্র স্থানীয় কিছু মানুষ ওর ভেতরে ঢুকতে সাহস করে। রয়্যাল বেঙ্গল টাইগারের নাম তো নিশ্চয়ই শুনেছেন। এই জঙ্গলে সেই বাঘের রাজত্ব। একটু অন্যমনস্ক হলেই পেটে যেতে হয়। সুন্দরবনের ভেতরে প্রচুর খাঁড়ি আছে। সেই খাঁড়ি দিয়ে নৌকো নিয়ে ঘোরা যায়, কিন্তু বাঘের ভয়টা থাকেই। অর্জুন যেটুকু শুনেছে তা জানিয়ে দিল। ম্যালকম ভাবলেন একটু, তারপর বললেন, ইন্টারেস্টিং, কিন্তু নৌকা করে ঘুরলে আমার চলবে না। আমি হাঁটতে চাই, দরকার হলে গাছে উঠতে হতে পারে। অর্জুন মাথা নাড়ল। সুন্দরবনের বেশিরভাগ জায়গায় সেটা সম্ভব নাও হতে পারে। ম্যালকম ম্যাপটার দিকে তাকালেন। এরপর কাছাকাছি যে জঙ্গলটা দেখছি সেটা এখানে। অর্জুন তাকালো। ভদ্রলোকের আঙুল বিহার এবং উড়িষ্যার জঙ্গলগুলোকে চিহ্নিত করেছে। সে মাথা নাড়ল। ওই জঙ্গলগুলো সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই। সে কি? মেজর তো বলেছিল যে তুমি নাকি ইন্ডিয়ান ফরেস্ট সম্পর্কে খুবই ওয়াকিবহাল। একটু বেশিই বলেছেন। আমি বেশ কয়েকবার এই সব জঙ্গলে গিয়েছি। সে তরাই এবং আসামের নিচের দিকের জঙ্গলগুলি দেখালো। মাই গড, এটা তো বিশাল রেঞ্জ। হ্যাঁ, তবে গরুমারা, চাপড়ামারি এবং জলদাপাড়ায় গেলে আপনি একটা ধারণা তৈরি করতে পারবেন। অর্জুন দৃঢ় গলায় বলল। মনে হচ্ছে এই জঙ্গলগুলোকে তুমি জানো। এদের সঙ্গে সুন্দরবনের পার্থক্য কোথায়? দুটো জায়গার ভূগোল একদম আলাদা। সুন্দরবন সমুদ্রের পাশে বলে অনেকটাই লবণাক্ত। গাছগুলোর চরিত্র এবং গঠনও সেই অনুযায়ী। 12 মাসই জোয়ারের সময় জল ঢুকে যায় জঙ্গলে। আর তরাইয়ের জঙ্গলগুলো বৃষ্টির সময় বাদ দিয়ে বাকি সময় শুকনোই থাকে। গাছেরাও হয় খুব লম্বা লম্বা। শীত এবং গরম আলাদাভাবে জাঁকিয়ে বসে বলে সেই মতো গাছেদের চরিত্র বদলায়। পাখিদেরও। একটু ওপরে উঠলে শীতের কারণে আবার গাছেরও পরিবর্তন দেখা যায়। অর্জুন জানালো। গুড। ম্যাপের উপর ঝুঁকে পড়লেন ম্যালকম। এখানে পৌঁছতে কত সময় লাগে? ট্রেনে গেলে 13 থেকে 14 ঘন্টা, প্লেনে ঘন্টা 3। আমরা প্লেনেই যাব। ওয়েল, টেল মি, তোমার চার্জ কত? আমাকে কি করতে হবে? তুমি আমাদের গাইড করবে। কিভাবে যাব, কোথায় থাকবো থেকে শুরু করে এভরিথিং। তোমার মতো ইয়ং ম্যান এই দায়িত্ব নিলে আমি খুশি হব। কিন্তু এর জন্য আপনি আমাকে কেন? ইন্ডিয়ান ট্যুরিস্ট ব্যুরোর ওপর ভরসা করলেই তো ভালো করবেন। ওরাই আপনাকে গাইড দেবে, ব্যবস্থাও করে দেবে। অর্জুন বলল। ম্যালকম ভাবলেন। তুমি কিছু মনে করবে না? একদম নয়, কারণ এটা আমার প্রফেশন নয়। ও হ্যাঁ, মেজর বলেছেন তুমি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। ম্যালকম মাথা নাড়ল। নাও টেল মি, আমি কি করে ইন্ডিয়ান ব্যুরোর সঙ্গে যোগাযোগ করতে পারি? কন্ট্যাক্ট নাম্বার তোমার কাছে আছে? না, আপনি হোটেলকে বললেই ওরাই ব্যবস্থা করে দেবে। ম্যালকম সঙ্গে সঙ্গে টেলিফোনের দিকে এগোলেন। রিসিভারে হাত দিয়েও তিনি সরিয়ে নিলেন। ওই মাথা গরম লোকটা আসা পর্যন্ত অপেক্ষা করা যাক। মেজর তো আজ বিকালেই কলকাতায় আসছেন। হ্যাঁ, 3টের সময়। ম্যালকম জিজ্ঞেস করলেন, তুমি কি এয়ারপোর্টে যাবে? না, সেরকম কোনো পরিকল্পনা আমার নেই। দুপুরের ট্রেনটা এখন আর ধরা যাবে না। আমি সন্ধ্যের ট্রেনে জলপাইগুড়ি ফিরে যাব। কিন্তু অর্জুন, টুরিস্ট ব্যুরোর প্রস্তাবটা তুমিই দিয়েছ। আর ও ব্যাপারে আমি এখনো মনস্থির করতে পারিনি। আমি তোমাকে অনুরোধ করছি যে মেজর আসা পর্যন্ত অপেক্ষা করতে। বেশ, আপনি বিশ্রাম করুন, আমি বিকালে আসব। তোমার কি এখন কোনো জরুরি কাজ আছে? না। কেন? তাহলে চলো না, আমরা লাঞ্চ করে নিই। খেতে খেতে ম্যালকম তাঁর অভিজ্ঞতার কথা বলছিলেন। তিনি আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাখি নিয়ে পড়িয়েছেন।
পাখির স্বভাবের রকম ফের তার নখদর্পণে। ডোমেস্টিক বার্ড যাদের বলা হয় তাদের মধ্যে অবশ্য কাক পড়ে না, অথচ কাকের অবস্থান বেশিরভাগ ক্ষেত্রে মানুষের আশেপাশে। কিন্তু কাক অত্যন্ত ধূর্ত, অকৃতজ্ঞ এবং তস্কর প্রাণী হওয়া সত্ত্বেও কোথায় কোন দেশের মানুষ নিয়মিত কাক পুজো করে সেই গল্প মুগ্ধ হয়ে শুনছিল অর্জুন। হঠাৎ অর্জুনের মনে পড়ল তাপসবাবুর কথা। তিনি বলছিলেন কোনো কোনো পাতাকে পাখিরা পছন্দ করে না। সেই জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি নিশ্চয়ই সেই গাছের পাতা দেখেছেন যাকে পাখিরা পছন্দ করে না বা তার কাছাকাছি এসে বসেও না? কপালে ভাঁজ পড়ল ম্যালকমের। কোন গাছের পাতা? আমি ঠিক জানি না। আজ সকালে একজন ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো, যিনি গাছের পাতা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন। তিনিই বললেন কোনো কোনো গাছের পাতাকে নাকি পাখিরা অপছন্দ করে। অর্জুন হাসল। হাও, তুমি সেই গাছের কথা বলছো যার পাতায় এক ধরনের আঠা লেগে থাকে, যার মধ্যে পা দিলে পিঁপড়ে বা মৌমাছি আর নড়তে পারে না। তারপর পাতাটা গোল হয়ে প্রাণীটিকে চাপ দিতে শুরু করে। কিন্তু পাখিদের পক্ষে একটু বাড়াবাড়ি না? অর্জুনের মনে পড়ে গেল সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত গল্পের কথা। কিন্তু তাপসবাবু তো সেপ্টোপাসের কথা বলেননি। আফ্রিকার সেই গাছ তো ওর পক্ষে দেখা সম্ভবও নয়। সে বলল, আমাদের দেশে ওই গাছের কথা কখনো শুনিনি। আমার মনে হয় কোনো কোনো গাছের পাতায় এমন কিছু অস্বাভাবিক থাকে যাতে পাখিরা তার কাছে যেতে পছন্দ করে না। ম্যালকম খাওয়া বন্ধ করে শুনছিলেন, এবার মাথা নাড়লেন। ইন্টারেস্টিং। আমি পাখি নিয়ে এতকাল কাজ করছি, এটা তো কখনো লক্ষ্য করিনি। ভদ্রলোক কি করেন? ভদ্রলোক মানে তাপসবাবুর কথা জানতে চাইছেন বুঝে অর্জুন বলল, উনি অধ্যাপনা করতেন, এখন অবসর নিয়েছেন। ওর সঙ্গে আজই আমার আলাপ হলো, এর বেশি কিছু জানি না। আমি ভদ্রলোকের সঙ্গে কথা বলতে পারি? ম্যালকম জিজ্ঞেস করলেন। নিশ্চয়ই, আমার মনে হয় উনি খুশিই হবেন। অর্জুন বলল। মিস্টার ম্যালকম স্মিথ অর্জুনকে অনুরোধ করেছিলেন তাজ বেঙ্গলে এসে থাকতে, কিন্তু অর্জুন রাজি হলো না। যদি আজ রাত্রে ফিরেই যেতে হয় তাহলে খামোখা জায়গা বদল করে কি লাভ। মেজর আসবেন 3টের সময়, এখন কিছু করার নেই। ম্যালকম সাহেব লাঞ্চের পর একটু বিশ্রাম নেবেন, অতএব একটু ঘুরে আসছি বলে অর্জুন হোটেল থেকে বেরিয়ে এলো। সামনেই চিড়িয়াখানা, গেটের সামনে বেশ ভিড়। বাস ভাড়া করে এসেছে যারা, তাদের দেখলেই বোঝা যায় কলকাতার আশপাশ থেকে আসেনি। অর্জুন টিকিট কেটে চিড়িয়াখানায় ঢুকলো। এখন অবশ্য এয়ারপোর্ট যাওয়া যেত, কিন্তু এয়ারপোর্ট অনেক দূর, বাস রুট তার জানা নেই। ট্যাক্সিতে নিশ্চয়ই অনেক খরচ হবে। তাছাড়া পৃথিবীর নানান দেশে যিনি একাই স্বচ্ছন্দে ঘুরে বেড়ান, তাঁর অন্তত কলকাতার এয়ারপোর্টে কোনো সাহায্যের দরকার হবে না। চিড়িয়াখানার ভেতর ঢুকে বেশ ভালো লাগলো। খোলা লনে ছেড়ে রাখা বাঘটিকে দেখতে লোক জমেছে। অর্জুন সেখানে গেল। কিছুদিন আগে এই বাঘটির গলায় মালা পরাতে গিয়ে এক দর্শক আহত হয়, আর একজন কুংফু লড়তে গিয়ে প্রাণ হারায়। অর্জুন দেখল দর্শকের দিকে পিছন ফিরে বসে আছে বাঘটি, উপেক্ষার ভঙ্গিতে। তার মুখ দেখার জন্য দর্শকরা ব্যাকুল। চিড়িয়াখানাটা এত বড় যে ভালো করে দেখতে অনেক সময় লাগবে, কিন্তু ক্রমশ অর্জুনের খারাপ লাগছিল। জঙ্গলে যাদের আচরণ স্বচ্ছন্দ তাদের খাঁচায় অথবা ঘেরাটোপে বন্দি করে রাখা হয়েছে। শিম্পাঞ্জির খাঁচার সামনে দাঁড়িয়ে ওর মনে হলো প্রাণীটির চোখের দৃষ্টি বড় করুণ, যেন তাকে বলতে চাইছে এই বন্দিদশা থেকে মুক্তি দিতে। অর্জুনের হঠাৎ মনে হলো যদি অন্য কোনো গ্রহে আরও উন্নত কোনো প্রাণী থাকতো এবং তাদের চিড়িয়াখানায় একজন বাঙালি, একজন চীনে, একজন আফ্রিকান, একজন ইংরেজ ইত্যাদি বিভিন্ন দেশের মানুষদের রাখা হতো, আর ওরা সেই চিড়িয়াখানায় বেড়াতে আসতো এদের দেখতে, তাহলে বোধহয় একই অবস্থা হতো। দৃশ্যটি ভাবতেই সে হেসে ফেলল। হিপোর চৌবাচ্চার সামনে দাঁড়িয়েছিল অর্জুন। কাদা এবং জলের মধ্যে হিপো ডুবে থাকায় তাকে দেখা যাচ্ছে না। অর্জুন ধীরে ধীরে পাঁচিলটার গা ঘেঁষে এগোচ্ছিল। দুটো লোক একপাশে দাঁড়িয়ে কথা বলছিল হিন্দিতে। অর্জুন প্রথমে খেয়াল করেনি, তারপর চালসা শব্দটা কানে আসতেই সে সজাগ হলো। লোক দুটো কথা বলছে নিচু গলায়, কিন্তু ওদের একজন যে বেশ উত্তেজিত তা বোঝা যাচ্ছে। দ্বিতীয়জন তাকে বোঝাচ্ছে।
অর্জুন বুঝল প্রথমজন টাকার পরিমাণ নিয়ে আপত্তি জানাচ্ছে। যে জিনিস সে নিয়ে যাবে তাতে প্রচণ্ড ঝুঁকি আছে, কিন্তু টাকাটা তার ঠিক মনঃপূত হচ্ছে না। দ্বিতীয় লোকটি তাকে আশ্বাস দিচ্ছে এ নিয়ে সে কথা বলবে এবং ব্যবস্থা করবে। হঠাৎ যেন ওরা সতর্ক হয়ে গেল এবং সেই সময় হিপো জলের ওপর নাক তুলতেই কথা বন্ধ করে তাই দেখতে ব্যস্ত হয়ে পড়ল। পৃথিবীর সর্বত্র প্রতিটি মুহূর্তে একটা না একটা অপরাধ জন্ম নিচ্ছে। কত ষড়যন্ত্র, বেআইনি পথে রোজগার করে যাচ্ছে কত মানুষ। হয়তো এই লোক দুটোও সেই পথেরই পথিক। কিন্তু ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে কী লাভ? ওরা কি অন্যায় করছে তার খোঁজ নিতে যাওয়া তার কাজ নয়। অর্জুন নিজেকে এভাবেই বোঝালো। 5টা নাগাদ সে বেরিয়ে এলো চিড়িয়াখানা থেকে। রাস্তা পেরিয়ে হাঁটতে লাগলো হোটেলটার দিকে। একজন বয়স্কা মেম সাহেব দাঁড়িয়ে ফুটপাতে, আর দুটো সন্ডামার্কা লোক তাকে কিছু বোঝাতে চাইছে। মহিলা শুনতে না চেয়ে হাঁটতে চাইলে তারা পথ ছাড়ছে না। ভদ্রমহিলা যে বিদেশিনী তাতে সন্দেহ নেই। অর্জুন ওদের কাছে পৌঁছে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই? একজন বিরক্ত হয়ে তাকালো। কিচ্ছু হয়নি, আপনি আপনার কাজে যান। কথা বলার ভঙ্গি খুব খারাপ লাগলো। সে মহিলাকে ইংরেজিতে জিজ্ঞেস করলো। আর ইউ বিং ইরিটেটেড বাই দেয়ার বিহেভিয়ার? মহিলা দ্রুত মাথা নাড়লেন। ইয়া, আই ডোন্ট নো দেম। হোটেল থেকে বেরিয়েছিলাম একটু হাঁটবো বলে, এরা তখন থেকে আমার পেছনে লেগেছে। বলছে $200 দিলে কলকাতার বিখ্যাত মন্দিরগুলো দেখিয়ে দিবে, কিন্তু আমার মন্দির সম্পর্কে কোনো ইন্টারেস্টই নেই। অর্জুন লোক দুটোকে বলল, শোনো, ইনি মন্দির দেখতে চাইছেন না, একে ছেড়ে দাও, এভাবে বিরক্ত করো না। দ্বিতীয় লোকটি দাঁতে দাঁত চাপলো। এই যে মিস্টার, এখান থেকে কেটে পড়ো তো বাবা। এই এলাকাটা আমাদের, টুরিস্টদের আমরাই ঘুরিয়ে নিয়ে আসি। তুমি আমাদের পেটে হাত দিলে জ্যান্ত ফিরে যেতে পারবে না। অর্জুন কাঁধ নাচালো। তারপর ভদ্রমহিলাকে বলল, আমি হোটেলে যাচ্ছি, আপনি ইচ্ছে করলে আমার সঙ্গে যেতে পারেন। মেম সাহেব হয়তো ভয় পেয়েছিলেন কিংবা বিরক্ত হয়েছিলেন। তৎক্ষণাৎ ঘুরে দাঁড়ালেন। প্রথমজন বলে উঠল, ম্যাডাম, কালীঘাট, মাদার কালী ইজ ভেরি মাচ জাগ্রত, লেটস গো। আচ্ছা ঠিক হ্যায়, $150, ওকে? ওদের কথায় কান না দিয়ে মেম সাহেব অর্জুনের পাশাপাশি হাঁটছিলেন। পিছন থেকে দ্বিতীয়জন বলে উঠল, এই জিনিসটাকে ছাড়। কথাটা শোনা মাত্র অর্জুন ঘুরে দাঁড়ালো। দ্বিতীয়জনের হাতে কিছু একটা চকচক করছে। খামোখা একটা ঝামেলায় জড়িয়ে পড়তে যাচ্ছে বুঝতে পারল অর্জুন। কিন্তু এখন আর পিছু ফেরার উপায় নেই। ও ঝটপট পকেটে হাত ঢোকালো। আর এক পা যদি তোরা এগোস তো আমি গুলি করব। গুলি শব্দটা কানে যেতেই লোকটা হকচকিয়ে গেল। সঙ্গীর দিকে তাকালো সে। এই সময় একটা চিৎকার কানে এলো। অর্জুন দেখলো একটা ট্যাক্সি এসে সামনে দাঁড়ালো। পিছনের জানলায় মেজরের দাড়ি গোঁফওয়ালা মুখ। এই যে অর্জুন, ফাইটিং হচ্ছে নাকি? অর্জুন খুব অবাক হয়ে গিয়েছিল মেজরের আবির্ভাবে। চেঁচিয়ে বলল, এরা খুর বের করেছে আমাকে মারবে বলে। সঙ্গে সঙ্গে দরজা খুলে বিশাল শরীরটা নেমে এলো। কি এত বড় সাহস? এই যে ছুঁচো ইঁদুর, দেব মুন্ডু ভেঙে। ওই কার কাছে খুর আছে দেখা, খুর দেখাচ্ছে আমাকে। মেজরের বিস্ফারিত চোখ ফোয়ারার মতো বেরিয়ে আসার কথায় লোক দুটো এমন ঘাবড়ে গেল, হঠাৎ তারা উল্টো দিকে চোঁ চোঁ করে দৌড় মারল। ততক্ষণে মেজর কাছে পৌঁছে গিয়েছেন। অর্জুন বলল, ইনি বেড়াতে বেরিয়েছিলেন, এই হোটেলে উঠেছিলেন, ওর মাথায় কাঁঠাল ভাঙতে চাইছিল তারা। ভদ্রমহিলার মুখে হাসি ফুটল। থ্যাংক ইউ সো মাচ। সঙ্গে সঙ্গে ঈষৎ ঝুঁকে বো করার ভঙ্গিতে বললেন, ইটস আওয়ার ডিউটি। দিস ইজ মেজর ফ্রম নিউ ইয়র্ক। সো নাইস অফ ইউ। আই এম জুলিয়া ফ্রম টরন্টো। বলেই খেয়াল হলো তাঁর। ইউর নেম প্লিজ? অর্জুন। মেজরই বলে দিলেন। আই এম সো গ্রেটফুল টু ইউ। অর্জুন জিজ্ঞেস করলো, আপনার তো 3টের সময় নামার কথা, এত দেরি হলো যে? সঙ্গে সঙ্গে মেজর সব ভুলে গিয়ে চিৎকার শুরু করলেন, এইসব গোবর ভর্তি মাথার মানুষ নামক প্রাণীগুলোর জন্য
পৃথিবীর অগ্রগতি যা হওয়ার কথা ছিল তা হচ্ছে না। বলে কিনা আমার ব্যাগে 10টা হুইস্কির বোতল কেন? বললাম হুইস্কির বোতল নিয়ে লোকে কি করে? তা বলে কিনা এই একটার বেশি বোতল নিয়ে দেশের ভেতর ঢোকা নিষেধ, নিয়ে গেলে ডিউটি দিতে হবে। সেসব দিয়ে বেরুতেই প্রচুর সময় লেগে গেল। ম্যালকম এসেছে? হ্যাঁ, উনি হোটেলে আছেন। লেটস গো। ট্যাক্সিটা জিনিসপত্র নিয়ে হোটেলে ঢুকে গেল। ওরা পথটুকু হেঁটেই এলো। রিসেপশনের সামনে এসে জুলিয়া বিদায় চাইলেন। আপনাদের সঙ্গে আলাপ হওয়ায় খুব খুশি হয়েছি। আমি বেড়াতে এসেছি, আছি 423 নম্বর ঘরে। বাই। ম্যালকম যে চেক ইন করার সময় পাশের ঘরটি মেজরের জন্য রাখতে বলে গিয়েছিলেন সেটি জানা গেল। মেজর অর্জুনকে নিয়ে প্রথমে ঘরে চলে গেলেন। হ্যান্ডব্যাগ থেকে বোতল বের করে গলায় ঢাললেন একটু, তারপর চারপাশে তাকিয়ে বললেন, গুড, হোটেলটা ভালো। তারপর বলো, কেমন আছো? ভালো, অর্জুন ঘড়ি দেখল। কিন্তু আমাকে যদি ট্রেন ধরতে হয় তাহলে তো এখনই বেরোতে হবে। ট্রেন ধরতে হবে? হাঁ হয়ে গেলেন মেজর। ম্যালকম সাহেবের সঙ্গে কথা হচ্ছিল। উনি যে জন্য এদেশে এসেছেন তার ব্যবস্থা ইন্ডিয়ান ট্যুরিস্ট ব্যুরো করে দিতে পারবে। ওরা ভালোই করবে। বিশেষ করে বাংলো বুকিংগুলো ওদের পক্ষেই করা সহজ। অর্জুন বলল। ঘন ঘন মাথা নাড়তে লাগলেন মেজর। আমরা কোনো কন্ডাক্টেড ট্যুরে যাচ্ছি না। ম্যালকম তোমার কথা বুঝতে পারেনি বলে মনে হচ্ছে। তোমার সাহায্য আমাদের দরকার। তুমি না থাকলে নর্থ বেঙ্গলে আমি যাব এ কথা ভাবছো কি করে? অর্জুন বুঝতে পারছিল না তার কি করা উচিত। মেজর বললেন, লেটস গো, ম্যালকমকে বুঝিয়ে দিয়ে আসি। মেজরকে বাধা দেওয়া অর্থহীন। মিনিট দেড়েকের মধ্যে ম্যালকমের ঘুম ভাঙিয়ে ওর ঘরে ঢুকলেন তিনি অর্জুনকে নিয়ে। ম্যালকম বললেন, তুমি তাহলে শেষ পর্যন্ত এলে? হ্যাঁ, এলাম। দেখো প্রফেসর, তুমি পাখি ছাড়া আর কিছুই চেনো না। আমার ব্যাপারে নাক গলাতে চাইছো কেন, এটা আমি জানতে চাই। হুঙ্কার ছাড়লেন মেজর। আমি আমি মানে তুমি কি বলছো বুঝতেই পারছি না। ম্যালকম মিনমিন করলেন। খুব সোজা কথা। তুমি কোনো জায়গায় গিয়ে ওপর ওপর যা দেখার তাই দেখতে চাও, না সেখানকার ভেতরের চরিত্রটা জানতে চাইবে? একজন পেশাদার ট্যুরিস্ট গাইড যাবে চাকরি করতে। তোমার সেটা পোষালেও আমার পোষাবে না। এবার ম্যালকম সাহেব বললেন, তুমি এক গ্লাস ঠান্ডা জল খাও। তার মানে? মেজরের মুখ হাঁ হয়ে গেল। অনেকটা আকাশ উড়ে এসেছ, শরীরটাকে শান্ত করা দরকার। বসো। ট্যুরিস্ট ব্যুরোর কথা আমার মাথায় প্রথমে আসেনি, অর্জুনই সাজেস্ট করেছিল। ম্যালকম বললেন। সে কি? অর্জুনের দিকে ঘুরে দাঁড়ালেন মেজর। টেলিফোনে তোমার সাহায্য যখন চাইলাম তখনই বলে দিতে পারতে যে তুমি ব্যস্ত, সময় দিতে পারবে না। আপনারা ভুল বুঝছেন। ম্যালকমের সুবিধার জন্য ইংরেজিতে বলল অর্জুন। সঙ্গে গিয়ে থাকার ব্যবস্থা, গাড়ির ব্যবস্থা করে দেওয়ার জন্য উনি আমাকে পারিশ্রমিক দিতে চাইছিলেন। এই কাজটা আমি কখনো করিনি, আমার বিষয়ও নয়। তাই ওকে বলেছিলাম ইন্ডিয়ান ট্যুরিস্ট ব্যুরোর সঙ্গে কথা বলতে। মেজরের চাপে মত বদলাতে হলো অর্জুনকে। ম্যালকমও বললেন, তাঁরা কোনো অফিসিয়াল ট্যুরে আসেননি। যে জঙ্গলে ভালো লাগবে সেখানে বেশি দিন থাকবেন। হয়তো কোনো বিশেষ পাখির আশায় অনেক দিন অপেক্ষা করতে হতে পারে। তাই অর্জুন সঙ্গে থাকলে তিনিও খুশি হবেন। ম্যাপ বিছিয়ে জায়গাগুলো নির্বাচন করা হলো। কিন্তু এইসব জঙ্গলে থাকতে হলে বন দপ্তরের সাহায্য দরকার। বুকিং করা সম্ভব যদি বাংলো খালি থাকে। অর্জুনের মনে পড়ল জলপাইগুড়ির দপ্তরের এক বড় কর্তা বদলি হয়ে কলকাতার হেড অফিসে আরও উঁচুতে উঠে এসেছেন। ভদ্রলোকের সঙ্গে তার ভালো পরিচয় ছিল। ওকে বললে এখান থেকেই ব্যবস্থা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কালকের দিনটা এখানে থাকা দরকার। ম্যালকমের ইচ্ছে ছিল আগামীকালই রওনা হওয়ার, এবং সেটা প্লেনেই যেতে চান। সময় নষ্ট করতে চাইছেন না। কিন্তু এইসব অনুমতি জোগাড় করে সকাল 11:30টার প্লেন ধরা যাবে না।
আবার পরশু দিন কলকাতা থেকে বাগডোগরা যাওয়ার কোনো ফ্লাইট নেই। ঠিক হলো আগামীকাল যদি অনুমতি জোগাড় হয়ে যায় তাহলে ওরা দার্জিলিং মেল ধরবেন। তখনই হোটেলকে বলে দেওয়া হলো 3টে এসি ফার্স্ট ক্লাসের টিকিটের ব্যবস্থা করতে। এখন উত্তরবঙ্গে যাওয়ার ভিড় নেই। এসি ফার্স্ট ক্লাস তো মহামূল্যবান বলে চাহিদা কম। যেন সমস্ত সমস্যার সমাধান করে দিলেন। এমন ভঙ্গিতে মেজর পকেট থেকে একটা চ্যাপ্টা স্টিলের পাত্র বের করে গলায় এক ঢোক ঢাললেন। আনন্দ। অর্জুন বলল, আপনারা বিশ্রাম নিন, আমি চলি। ম্যালকম বললেন, তার আগে দুটো কাজের কথা বলি। ওই প্রফেসর ভদ্রলোকের সঙ্গে কিভাবে কথা বলা যায়? আমি খুব ইন্টারেস্টেড। আমি যে ফ্ল্যাটে উঠেছি তার পাশের ফ্ল্যাটেই উনি থাকেন, কিন্তু ওকে এখানে আসতে বললে আসবেন কিনা তা বলতে পারছি না। ম্যালকম মাথা নাড়লেন। না না, ওকে কেন আসতে বলবো, আমরাই যাবো। মেজর, তুমি ঠিকানাটায় কিভাবে পৌঁছাবো নোট করে নাও। মেজর বুক পকেট থেকে একটা নোটবুক বের করলেন। মনে হচ্ছে এটা তোমার ব্যাপার, তাই আমি কোনো প্রশ্ন করছি না। বলো অর্জুন। ঠিকানাটা বলে দিল অর্জুন। আমরা যদি সকাল 9টায় যাই? ম্যালকম জিজ্ঞেস করেই বললেন, অবশ্য ওই সময় ওর যদি কোনো কাজ থাকে তাহলে তুমি ফোন করে জানিয়ে দিও। ঠিক আছে, আমি মিস্টার দত্তের সঙ্গে কথা বলছি। অর্জুন উঠে দাঁড়ালো। এবার দ্বিতীয় কথা, আমি জানি তোমাকে উপযুক্ত সম্মান দক্ষিণা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু এই যে তুমি কলকাতায় আছো, এর জন্য তোমার সময় এবং টাকা দুটোই খরচ হচ্ছে। আমরা যদি 15-20 দিন জঙ্গলে থাকি তাহলে সেই সময়টাও তুমি আমাদের জন্য খরচ করবে। তাই আমার প্রস্তাব, আজ থেকে শেষ দিন পর্যন্ত তুমি সম্মান দক্ষিণা হিসেবে দৈনিক $100 করে নেবে, ওকে? ম্যালকম বললেন, দেখুন, আমি মিস্টার মেজরকে শ্রদ্ধা করি, উনি ডেকেছেন, চলে এসেছি। এর জন্যে টাকা পয়সার বা সময়ের কথা আমি চিন্তা করিনি। আমি হাত তুলে অর্জুনকে থামিয়ে দিলেন মেজর। আই অ্যাম অনার্ড। তুমি তো তোমার প্রফেশনাল কাজের জন্য পারিশ্রমিক নিশ্চয় নিচ্ছ, না হলে চলবে কি করে? আমি তোমাকে আদেশ করছি এটাকে প্রফেশন হিসেবে নিতে, আর কোনো কথা নয়। অর্জুন হেসে ফেলল। রাত হয়ে গিয়েছিল। লবিতে নেমে এসে অর্জুন দেখল জুলিয়া একা দাঁড়িয়ে আছেন। ওকে দেখে হাসলেন। অর্জুন জিজ্ঞেস করলো, কোথাও বেড়াতে যাননি? একটু বাদে হোটেল থেকে সাইট সিংয়ে নিয়ে যাবে, ক্যালকাটা স্ট্রিটস বাই সাইট। কিন্তু আমি একটা প্রবলেমে পড়ে গিয়েছি। জুলিয়া ম্লান হাসলেন। কীরকম? আমার প্ল্যান ছিল আগামীকাল দার্জিলিংয়ে যাওয়ার, কিন্তু এরা বলছেন কালকের ফ্লাইট ফুল, মাত্র একটাই নাকি ফ্লাইট, পরশু সেটাও নেই। আপনি আগামীকাল ট্রেনে যেতে পারেন। ট্রেনে? ভদ্রমহিলার কপালে ভাঁজ পড়ল। আমরাও কালকে ট্রেনেই যাচ্ছি নর্থ বেঙ্গল। হোটেল থেকেই রিজার্ভেশন পেয়ে যাব, অসুবিধা হবে না আপনার। তোমরা মানে? আমি, মেজর আর মিস্টার স্মিথ। ও, তাহলে তো আমিও যেতে পারি। তুমি তো এই শহরের ইয়াং ম্যান, তুমি যখন ভরসা দিচ্ছ তখন যাওয়াতে কোনো চিন্তা নাই। জুলিয়া হাসলেন। নো ম্যাডাম, আমি এই শহরের কেউ নই, আমার বাড়ি নর্থ বেঙ্গলে। তাই? জায়গাটি দার্জিলিংয়ের খুব কাছে? না, তবে দূরেও নয়। তোমার সঙ্গীরাও কি দার্জিলিংয়ে যাচ্ছেন? না, ওরা পাখি দেখতে যাচ্ছেন। কথাটা বলে অর্জুন লক্ষ্য করল জুলিয়ার চোখ বড় হয়ে গেছে। সে আর কথা না বাড়িয়ে বেরিয়ে এলো বাইরে। রাতের খাওয়া বাইরে সেরে ফ্ল্যাটে ফিরল অর্জুন। এখন রাত 9:30। এমন কিছু বেলা নয়, কিন্তু এ সময়ে তাপস দত্তকে বিরক্ত করাটাও অনুচিত কাজ হবে। দরজা বন্ধ করে আর একবার স্নান করলো সে। যদিও কলকাতায় এখন গরম তেমন নেই, তবু স্নান করতে বেশ আরাম লাগলো। পোশাক পাল্টে সে যখন টিভিটা খুলতে যাচ্ছে তখন বেল বাজলো। তার কাছে কারো আসার কথা নয়। দরজা খুলতেই দেখলো শ্রেয়া দাঁড়িয়ে আছে একটু দূরে।
বাবা বললেন আপনার রাতের খাওয়া হয়ে গিয়েছে কিনা জানতে। ওহো, অনেক ধন্যবাদ। হয়ে গিয়েছে, আমি খেয়েই এসেছি। ঠিক আছে। শ্রেয়া চলে যাচ্ছিল, কিন্তু অর্জুন তাকে থামালো। আপনার বাবা কি এখনো জেগে আছেন? হ্যাঁ, উনি এখনো ডিনার করেননি। একটু কথা বলা যাবে? নিশ্চয়ই, আসুন। তাপসবাবু বই পড়ছিলেন, তাকে দেখে বললেন, আসুন আসুন। বাবা, ওর খাওয়া হয়ে গেছে, উনি কথা বলতে এসেছেন। ও হ্যাঁ, কি ব্যাপার ভাই? অর্জুন সমস্ত ব্যাপারটা পরিষ্কার করে বলল। শুনি ভদ্রলোক উত্তেজিত। দেখো মা, হ্যাঁ, পৃথিবীতে এরকম মানুষের অভাব নেই, হ্যাঁ, যাঁরা অনুসন্ধানের জন্য ব্যাকুল হন। লোকে বলবে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, কিন্তু এটা না করলে তো সভ্যতা এক জায়গাতেই থমকে থাকতো। পাখি নিয়ে তো এদেশেও গবেষণা হয়েছে। সেলিম আলীর নাম নিশ্চয়ই শুনেছ। উনি নর্থ বেঙ্গলে যাচ্ছেন। এ সময় তো ওখানকার জঙ্গলে প্রচুর পাখি আসে। হ্যাঁ, ম্যালকম সাহেব আপনার সঙ্গে আলাপ করতে চান কাল সকালে। আমার সঙ্গে? কিন্তু আমি তো পাখির ব্যাপারে কিছুই জানি না। আপনি পাতার খোঁজ খবর রাখেন, আর পাখি তো পাতার ওপরই বসে। হ্যাঁ, একটি বিশেষ গাছের পাতায় বসে না। হ্যাঁ, আপনার এই কথা ওকে বলাতেই উনি আগ্রহ প্রকাশ করলেন। বেশ তো, আমি সাধারণত বাড়ি থেকে কম বের হই, কাল বেরোবো না। অর্জুন বিদায় নিয়ে চলে এলো। ঠিক সকাল 9টায় ওরা চলে এলেন। অর্জুন তার আগেই তৈরি হয়ে গিয়েছিল। ইতিমধ্যে তাপসবাবুর কাজের লোক তাকে চা এবং বিস্কুট পৌঁছে দিয়েছে। ঘরে ঢুকে মেজর বললেন, চমৎকার ফ্ল্যাট। কে থাকেন এখানে? এখন আমি একা। অনেক ঘর দেখছি। বলবে তো, এয়ারপোর্ট থেকে সোজা এখানে চলে আসতাম, হোটেলের পয়সাটা বেঁচে যেত। মেজর গলা তুলে বললেন, এয়ার কন্ডিশন নয়, আপনার অসুবিধেই হতো। অসুবিধে? হ্যাঁ, আমি কি এস্কিমো নাকি? হ্যাঁ, মরুভূমির কড়া রোদে যখন র্যাটল স্নেক খুঁজে বেরিয়েছি, তখন আমি কোথায় ছিলাম? সেখানে তাজ বেঙ্গল ছিল তোমার। আমাকে এয়ার কন্ডিশন দেখিও না হে। তা তিনি কোথায়? কথাগুলো হচ্ছিল বাংলায়, যা ম্যালকম সাহেবের কাছে দুর্বোধ্য। এই সময় বেল বাজল। অর্জুন এগিয়ে গিয়ে বলল, আসুন আসুন। তাপসবাবু একা আসেননি, শ্রেয়াও সঙ্গে এসেছে। পরিচয় পর্ব শেষ হওয়ার পর ম্যালকম সাহেব সরাসরি প্রসঙ্গে চলে এলেন। আপনি কি এমন কোনো গাছের পাতা দেখেছেন যার ওপর পাখি বসে না? হ্যাঁ, দেখেছি। মেজর দাড়িতে আঙুল বোলাতে বোলাতে জিজ্ঞেস করলেন, কি করে বুঝলেন? মানে? ধরুন, আমি দেখেছি দুটো গাছ পাশাপাশি রয়েছে, একটা বট আর অন্যটি কৃষ্ণচূড়া। পাখিরা উড়ে উড়ে এসে বট গাছেই বসছে। 3-4 ঘন্টার মধ্যে কেউ কৃষ্ণচূড়ায় গিয়ে উঠল না। এটা দেখে কি আপনি সিদ্ধান্তে আসবেন যে কৃষ্ণচূড়ার পাতায় পাখি বসে না? তাপসবাবু হাসলেন। আপনি ঠিকই প্রশ্ন করেছেন। আমি 3-4 ঘন্টা নয়, পরপর 3 দিন দেখেছি। যেখানে গাছগুলো ছিল সেখানে অন্য কোনো গাছের অস্তিত্ব ছিল না। 3 দিন ধরে ওই গাছের পাতায় কোনো পাখি এসে বসেনি। অথচ ওই জঙ্গলে পাখির অভাব ছিল না। ওই জঙ্গলের যিনি রেঞ্জার, তার একটি পোষা টিয়া ছিল। স্বভাব ছিল গুন্ডা টাইপের। চা দেবেন ঠোঁট দিয়ে তুলে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলতো। আমি একটা বট পাতা দিয়েছি, পেয়ারার পাতা দিয়ে দেখেছি, সে ঠোঁটে তুলে ছিঁড়ে ফেলে দিয়েছে। যেই ওই বিশেষ গাছের পাতা খাঁচার সামনে ধরেছি, অমনি সে মুখ বাড়িয়েও ঝট করে সরে গেছে। ছেঁড়া দূরের কথা, এই ঠোঁট পর্যন্ত ছোঁয়ায়নি। ম্যালকম বললেন, ইন্টারেস্টিং। গাছটার নাম কি? আমি এই গাছের রেফারেন্স কোনো বইতে পাইনি। সরকারকে জানিয়েছিলাম, তাঁরা কোনো নামকরণ করেছেন কিনা বলতে পারবো না। ওই গাছের পাতার চেহারা কিরকম? অনেকটা ছাতিম পাতার মতো, তবে ঈষৎ কালচে। ঠিক কোন এলাকায় দেখেছেন? নীলপাড়া ফরেস্টে।
মেজর বললেন, নীলপাড়া। আহা, মনে আসছে, অথচ আসছে না। অর্জুন বলল। ভুটান বর্ডারে। ম্যালকম বললেন। অর্জুন, আমরা ওখানেই যাব। মেজর বললেন, আমরা কোনো বাগানে বেড়াতে যাচ্ছি না যে গিয়েই ওই গাছের দেখা পাবো। আর জঙ্গলটা খুব ঘন। মিস্টার দত্ত যদি যেতেন তাহলে সুবিধে হতো। অবশ্য ওকে আমরা। কথা শেষ না করে তাকালেন মেজর। আপনারা পাখির সন্ধানে যাচ্ছিলেন শুনেই আমার লোভ হচ্ছিল। মেয়ে আমাকে ছাড়তে চায় না আজকাল, তাপসবাবু বললেন। মেজর শ্রেয়াকে দেখলেন একটু, তারপর জিজ্ঞেস করলেন, তুমি যদি সঙ্গে থাকো তাহলে কি তোমার বাবা যেতে পারেন? কবে? আমরা আজই যাচ্ছি। আজ সম্ভব নয়, দুদিন বাদে আমার একটা পরীক্ষা আছে। বেশ তো, দুদিন বাদেই তোমরা রওনা হও। তোমার মা? তাপসবাবু উত্তরটা দিলেন। শ্রেয়ার মা নেই, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ায় মারা গিয়েছেন। কোনো দিন আসে যেদিন সব কাজ ঠিকঠাক হয়। দপ্তরের বড় কর্তা খুশি হয়ে অনুমতি দিলেন, যে কোনো বাংলোয় ওদের ব্যবস্থা হবে। তবে সুবিধার জন্য অন্তত দুদিন আগে বন বিভাগকে জানিয়ে দিতে হবে কবে থেকে কোন বাংলোতে তারা যেতে চাইছে। ম্যালকম সাহেব তাপস দত্ত এবং শ্রেয়ার জন্য টিকিট কেটে অর্জুনকে দিলেন পৌঁছে দেওয়ার জন্য। ওরা যেদিন রওনা হবেন সেদিন জলপাইগুড়িতে অর্জুনের বাড়িতে টেলিফোন করে জেনে নেবেন শিলিগুড়ি থেকে কোথায় ওদের যেতে হবে। অর্জুন মাকে জানিয়ে রাখবে। শ্রেয়াদের কাছ থেকে বিদায় নিয়ে অর্জুন যখন শিয়ালদা স্টেশনে পৌঁছলো তখন সন্ধে 6:30। প্ল্যাটফর্মে দার্জিলিং মেল দাঁড়িয়ে আছে, প্রতিটি কামরার সামনে ভিড়। অর্জুন এসি ফার্স্ট ক্লাসের সামনে চলে এসে কাউকে দেখতে পেল না। দরজার পাশে যাত্রীদের যে তালিকা সাঁটা রয়েছে তাতে ম্যালকম, মেজর এবং নিজের নাম দেখতে পেল সে। তিনজনই এক কুপেতে, চতুর্থটি খালি। তাজ বেঙ্গল থেকে শিয়ালদায় আসতে বেশি সময় লাগার কথা নয়। সে মেজরকে বলেছিল একটু তাড়াতাড়ি বেরোতে। টিকিট ম্যালকমের কাছে, তাই আগে ভাগে ওঠার চেষ্টা করলো না সে। 7:15 অর্জুন একটু এগিয়ে গেল প্ল্যাটফর্মে ঢোকার গেটের দিকে। আর তখনই সে লোকটাকে দেখতে পেল, একটা ঢাউস ব্যাগ কাঁধে ঝুলিয়ে হনহন করে হাঁটছে। হ্যাঁ, এই সেই লোক যাকে সে চিড়িয়াখানায় ঝগড়া করতে দেখেছিল। লোকটা চাল সাই যাচ্ছে কোনো গোপন জিনিস নিয়ে। অর্জুনকে পাশ কাটিয়ে ইঞ্জিনের দিকে ও এগিয়ে গেল। গতকাল উত্তেজিত থাকায় বোধহয় অর্জুনের অস্তিত্ব সম্পর্কে ওয়াকিবহাল নয়। অর্জুন পিছন ফিরল। এসি ফার্স্ট ক্লাস ছাড়িয়ে একটা স্লিপার ক্লাসের সামনে পৌঁছে লোকটা সামনে দাঁড়িয়ে থাকা চেকারকে কিছু বলল। ভদ্রলোক লিস্ট দেখে উত্তরটা দিতেই লোকটা মাথা নেড়ে উঠে গেল কামরায়। টাকার পরিমাণ কম হওয়ায় লোকটি কোনো নিষিদ্ধ জিনিস পৌঁছে দিতে রাজি হচ্ছিল না। ও যখন এইটা নিয়ে যাচ্ছে তখন বোঝাই যায় সঙ্গে নিষিদ্ধ জিনিস রয়েছে। এখন তার কি করা উচিত? যেহেতু এই ব্যাপারটা তার এখতিয়ারে পড়ে না, তাই ফিরে যাওয়া উচিত, না পুলিশকে ডেকে যা অনুমান করছে তাই বলে দেওয়া উচিত? কিন্তু দ্বিতীয়টা করার পর যদি দেখা যায় লোকটির কাছে কোনো নিষিদ্ধ জিনিস নেই, তাহলে তার কি হাল হবে? অর্জুন ঘড়ির দিকে তাকাতেই চমকে উঠল। আর মাত্র 5 মিনিট আছে ট্রেন ছাড়তে। সে দৌড়লো ব্যাগ হাতে। মেজররা ভেতরে আছেন কিনা বোঝা যাচ্ছে না। অর্জুন উঠল। চেকার তার টিকিট দেখতে চাইলে কূপের নম্বর বলে সে জানতে চাইল তার সহযাত্রীরা এসেছেন কিনা। জানা গেল তখনও ওরা আসেননি। অর্জুন ফাঁপড়ে পড়ল। তার কাছে টিকিট নেই। লিস্টে নাম থাকা সত্ত্বেও টিকিট ছাড়া টিকিট চেকার নিশ্চয়ই তাকে যেতে দেবেন না। আর দিলেও মেজরদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, সেটাও তো কাম্য নয়। সে দরজায় দাঁড়িয়ে যতটা দূর সম্ভব দেখার চেষ্টা করলো। প্ল্যাটফর্মে লোক গিজগিজ করছে, কিন্তু মেজর বা ম্যালকম কোথাও নেই। এখন তাজ বেঙ্গলে টেলিফোন করে খবর নেওয়ার সময়ও নেই। অর্জুন তার ব্যাগ নিয়ে যখন ট্রেন থেকে নেমে আসছে, টাই পরা একটা স্মার্ট ছেলে এগিয়ে এলো। এক্সকিউজ মি, আপনি কি এই ট্রেনে ট্রাভেল করছেন? কেন?
আমি চেকারকে জিজ্ঞেস করে জানলাম আপনি কো প্যাসেঞ্জারদের খোঁজ করছিলেন। আই অ্যাম সরি স্যার, আমার আসতে একটু দেরি হয়ে গেল। ওরা আপনাকে জানাতে বলেছেন যে দক্ষিণেশ্বর স্টেশন থেকে ওরা এই ট্রেনে উঠবেন। দে হ্যাভ গন টু মাদার্স টেম্পল। ছেলেটি কথা বলার মধ্যেই ট্রেনটা দুলে উঠল। চিৎকার চেঁচামেচির মধ্যে ছেলেটি হাত নেড়ে তাকে উঠে যেতে বলায় অর্জুন উঠল। ছেলেটি কে, কেন দেরি করে এসেছে, মেজররাই কি ওকে পাঠিয়েছেন, এই সব প্রশ্নের কোনো সুযোগ থাকলো না। ট্রেনটা চলছে। অর্জুন টিটিকে সমস্যার কথা বলল। ভদ্রলোক জানালেন এভাবে যাওয়া বেআইনি। দক্ষিণেশ্বর পর্যন্ত তিনি অন্য কূপগুলোর টিকিট পরীক্ষা করবেন। ওখানে থামার পর যদি অর্জুনের কাছে টিকিট দেখতে না পান তাহলে ব্যবস্থা নেবেন। এ আরেক ঝামেলায় পড়া গেল। দক্ষিণেশ্বরে যদি মেজররা না থাকেন তাহলে ভদ্রলোককে এড়িয়ে তাকে প্ল্যাটফর্মে নেমে যেতে হবে। ব্যাপারটা অন্যায়, কিন্তু এই অন্যায়টা সে করতে চায়নি। ওই ছেলেটা প্রায় শেষ মুহূর্তে এসে খবর দিল বলে। অর্জুন ঠিক করলো তেমন হলে দক্ষিণেশ্বর পর্যন্ত এসি ফার্স্ট ক্লাসের যা ভাড়া হয় তাই দিয়ে নেমে যাবে। তার কাছে যে টাকা আছে তাতে নিশ্চয়ই হয়ে যাবে। দক্ষিণেশ্বর চলে আসতেই অর্জুন দরজায় গিয়ে দাঁড়ালো। দুটো কুলির মাথায় ঢাউস ঢাউস সুটকেস এবং তার হ্যান্ডেলে ঝোলা প্লেনের লাগেজটা একদিকে প্রাণ জুড়িয়ে গেল অর্জুনের। টিকিট চেকার কুলিদের বাধা দিলেন, আগে টিকিট দেখাতে হবে, তারপর ঢুকতে দেবেন। সেই সময় সুটকেসের আড়াল থেকে মেজরের বাজখাঁই গলা ভেসে এলো। ওয়াই, আমরা বোনাফাইড প্যাসেঞ্জার। হ্যাঁ, সেটা টিকিট দেখালে নিশ্চিত হই। ট্রেন ছাড়লো বলে এখানে 1 মিনিটও দাঁড়ায় না। উঠে পড়ার পর লোকে বলে ভুল করেছে, সেকেন্ড ক্লাসের দরজা বলে ভেবেছে। মাঝখানে বর্ধমানের আগে তো কোনো স্টেশন নেই, আরামে চলে যায়। মেজরের হাতটা এগিয়ে এলো কুলির গলার পাশ দিয়ে, তাতে টিকিটটা ধরা আছে। সেটা দেখে কূপের নম্বর বলে দিতেই কুলিরা ছুটে গেল মালপত্র নামিয়ে একটা 50 টাকার নোট হাতিয়ে সে যখন নেমে গেল তখন দার্জিলিং মেল প্ল্যাটফর্ম ছাড়ছে। ম্যালকম বললেন, হাই, আর ইউ অল রাইট? অর্জুন মাথা নাড়ল। তারপর মেজরকে বলল, আপনারা যে দক্ষিণেশ্বর থেকে উঠবেন সেটা আগে জানাবেন তো। ট্রেন ছাড়ার 1 মিনিট আগে একটা ছেলে এসে না জানালে আমি তো ফিরে যাচ্ছিলাম। এত টেনশন হচ্ছিল। হোয়াট? চিৎকার করলেন মেজর। 1 মিনিট আগে মানে? আমি ছেলেটাকে বলেছি ঠিক 3:30-এর সময়। বেটা গুবড়ে পোকা, আরশোলা, কোনো রেসপন্সিবিলিটি নেই। ওহো, আমি এই ভয়টাই পেয়েছিলাম। ম্যালকম বললেন, আমরা তো আমাদের জায়গায় গিয়ে কথা বলতে পারি। কূপে ঢুকে চারপাশে তাকিয়ে ম্যালকম বললেন, গুড। মেজর অর্জুনের হাত ধরলেন। আই এম সরি ব্রাদার, হঠাৎ মনে হয়েছিল কলকাতায় এসে মায়ের সঙ্গে দেখা না করে চলে যাব। সন্তান হয়ে তো কোনো কর্তব্যই পালন করি না। ম্যালকমকে বলতে ও রাজি হয়ে গেল। হোটেল থেকেই গাড়ি নিয়ে সোজা চলে গেলাম মায়ের বাড়ি। কিন্তু যাওয়ার আগে ব্যবস্থা করে গেলাম যাতে এই খবরটা ঠিক সময়ে তুমি পেয়ে যাও। অথচ দেখো। অর্জুন অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনার মা কি দক্ষিণেশ্বরে থাকেন? আমার মা? ও নো নো, উনি সমস্ত পৃথিবীর মা। স্বয়ং রামকৃষ্ণদেব এই মায়ের কাছে ছিলেন। অর্জুন হেসে ফেলল। আপনি যে এত কালী ভক্ত তা তো জানতাম না। সেটা কি আমি নিজেই জানতাম নাকি? হঠাৎ ইচ্ছেটা হলো। এই যেমন রোমে গিয়ে মনে হলো একবার ভাটিকান থেকে ঘুরে আসি। মক্কায় গিয়ে মসজিদ যাব না তা কি হয়? মেজর হাত নাড়লেন। ম্যালকমকে জিজ্ঞেস করলো অর্জুন, আপনার কেমন লাগলো? গুড। কিন্তু হোটেল থেকে পৌঁছাতে এত সময় লাগলো, রাস্তায় এত বিশৃঙ্খলা, এত ট্রাফিক, লোকজন নিয়ম মানে না। কিছু মনে করো না, আমার পক্ষে তোমাদের এই কলকাতাকে মেনে নেওয়া খুব শক্ত ব্যাপার। অস্বীকার করার কোনো কারণ নেই। ওরা সবাই গুছিয়ে বসলো। মেজর ইতিমধ্যে বোতল খুলে দুপেক গলায় ঢেলে নিলেন। ম্যালকম জিজ্ঞেস করলেন, আমরা ঠিক কোন সময় পৌঁছাচ্ছি? সকাল 9টার মধ্যে। অর্জুন বলল, যদি ভাগ্য ভালো থাকে। তার মানে বেশিরভাগ দিনই ট্রেন দেরিতে পৌঁছয়। কেন? মেজর বললেন,
এসব প্রশ্ন ইন্ডিয়ায় এসে করো না ম্যালকম। ওয়েল, ওখান থেকে আমরা প্রথমে গরুমারা ফরেস্টে যাব, তাই তো? ম্যালকম জিজ্ঞেস করলেন। হ্যাঁ। এই রেঞ্জের সবচেয়ে ঘন জঙ্গল কোনখানে? সম্ভবত বক্সা অঞ্চলে, কাছাকাছি শহর আলিপুরদুয়ার। তোমার কোনো ধারণা আছে এদিকের জঙ্গল সম্পর্কে? ম্যালকম জিজ্ঞেস করতেই মেজর একটু রেগে গেলেন। তোমায় আমি কি বলেছি? ও জলপাইগুড়িতে জন্মেছে। এসব জঙ্গল ওর একেবারে নখদর্পণে। তুমি যা যা জানতে চাও আর জিজ্ঞেস করো। অর্জুন বলল, দেখুন, আমার জ্ঞান খুব ভাষা ভাষা, তবে জঙ্গল নিয়ে যারা সব সময় ব্যস্ত থাকেন তাদের সঙ্গে আপনার আলাপ করিয়ে দেব। ধন্যবাদ। আমি শুধু জানতে চাইছি এদিকে জঙ্গলে কি ধরনের গাছ পাওয়া যায়। শুনেছি 540 রকমের গাছ নর্থ বেঙ্গলে আছে। প্রধান গাছ শাল, শিশু, গামার। এগুলো বেশ লম্বা লম্বা গাছ। অর্জুন বলা মাত্র মেজর গাছগুলোর নাম তর্জমা করে দিলেন। উদ্ভিদবিদ্যা সম্পর্কে মেজরের যে আগ্রহ ছিল তা জানতো না অর্জুন। সেটা বলতেই হো হো শব্দে হেসে উঠলেন মেজর। তুমি বোধহয় জানো না, ইংরাজিতে শাল বা শিশু গাছকে শাল এবং শিশুই বলা হয়ে থাকে। আমি ওকে বোটানির গন্ধমাখা শব্দ বললাম, যার কোনো মানে নেই, এবং ও সেটা ধরতেও পারেনি। ম্যালকম এ নিয়ে মাথা ঘামাচ্ছিলেন না। হঠাৎ তিনি ব্যাগ থেকে একটা ডায়েরি বের করে বললেন, আমি যা তথ্য পেয়েছি তা হলো, আমরা যে অঞ্চলে যাচ্ছি সেখানে 500 থেকে 600 প্রজাতির পাখি দেখা যায়। সঠিক সংখ্যাটা পাইনি। অর্জুন বলল। প্রাকৃতিক কারণেই পাখি থাকা বা না থাকা নির্ভর করে। মেজর মাথা নাড়লেন। বুঝিয়ে বলো ভাই। অর্জুন বলল, ম্যালকম সাহেবের সামনে আমার স্পর্ধা নেই পাখি নিয়ে কথা বলা। ম্যালকম হাত নাড়লেন। নো নো, গো আহেড, শোনা যাক। আমার মনে হয় যেসব জঙ্গলে ফুল, ফল, শেকড়, পাতা থেকে পাখিরা খাবার জোগাড় করতে পারে সেখানে তাদের ভিড় বেশি হয়। তাছাড়া ভেজা মাটির জঙ্গল হলে কেঁচো, প্রজাপতি, পোকামাকড় থাকবেই, এবং তারাও পাখিদের খাদ্য হবে। ফলে পাখি তো আসবেই। ঠিক একই কথা বললেন গরুমারা ফরেস্টের রেঞ্জার। সকালে নিউ জলপাইগুড়িতে নেমে গাড়ি ভাড়া করে জলপাইগুড়ি বাইপাস হয়ে ময়নাগুড়ি, লাটাগুড়ির ওপর দিয়ে ওরা গরুমারা ফরেস্ট বাংলোয় পৌঁছেছিল। বড় কর্তার আদেশনামা দেখানো মাত্র জায়গা পাওয়া গেল, কিন্তু ওরা 3 জন বলে একটু সমস্যা হলো। বাংলোর বাকি ঘরগুলোই ট্যুরিস্ট আছে, ওদের জন্য একটির বেশি ঘর পাওয়া যাচ্ছে না। মেজর বললেন, নো প্রবলেম, রাত আসতে তো অনেক দেরি, ততক্ষণ তো কোনো সমস্যা হচ্ছে না। আমি এখন থেকেই রাতের সমস্যা নিয়ে ভাবতে রাজি নই। ম্যালকম রেঞ্জারকে জিজ্ঞেস করলেন, আপনার এই জঙ্গলে পাখির সংখ্যা কীরকম? সেটা তো কাউন্ট করা সম্ভব নয়। আমরা গন্ডার, বাইসন, বাঘ এসব কাউন্ট করে বলতে পারি, কিন্তু পাখি গোনা সম্ভব নয়। কোন কোন জাতের পাখি এই অঞ্চলে আছে তা শুনেছি। কথাগুলো হচ্ছিল বাংলোর সামনের লনে দাঁড়িয়ে। একটু নিচ থেকে শুরু হয়েছে বিশাল গুল্মক্ষেত্র। একটি জায়গায় মাটিতে নুন মিশিয়ে রাখা হয়েছে পশুদের জন্য। এখানে বড় বড় গাছ রয়েছে বেশ দূরে। পাখি উঠছে আকাশে। দুপাশের জঙ্গলে সামনের গুল্মক্ষেত্র স্থির হয়ে রয়েছে। মেজর জিজ্ঞেস করলেন, এখানে বড় গাছ নেই কেন? রেঞ্জার বললেন, এর বেশিরভাগ জায়গায় জল ঢাকা আর মূর্তি নদীর প্লাবন ভূমি, তাই উলু আর নলখাগড়ায় ঢাকা আছে। মজার কথা কি জানেন, বাইসন থেকে শুরু করে গন্ডার, হাতি, গাউড়, বাঘ, শুয়োর আর হরিণের দল এই অঞ্চলটাকে খুব পছন্দ করে। ম্যালকম সাহেব আবার পাখির কথা তুললেন। রেঞ্জার বললেন, এসব অঞ্চলে পাখির ভিড় জমে সাধারণত 1000 থেকে 3500 ফুট উচ্চতার জঙ্গলে। আমি আপনাদের বলবো বক্সা জঙ্গলে যেতে। ওখানে এক ধরনের পাখি দেখবেন যার নাম নীলপরি। যখন ওড়ে তখন রঙের ছটায় যে কেউ মুগ্ধ হবে। নীলপরি? অর্জুন জিজ্ঞেস করলো। পাখির এমন নাম সে কখনো শোনেনি। রেঞ্জার হাসলেন। হ্যাঁ, নামকরণ করেছিলেন রবীন্দ্র অনুরাগী অমল হোম।
মেজর ম্যালকমকে ইংরেজিতে জিজ্ঞেস করলেন, তুমি নীলপরি পাখি দেখেছো? না, নেভার। অন্য কোনো নাম আছে? রেঞ্জার জবাব দিলেন, হ্যাঁ আছে, ফেয়ারি ব্লুবার্ড। লাফিয়ে উঠলেন ম্যালকম। ইয়েস, আমি শুনেছি, কিন্তু কখনো দেখিনি। এই ফেয়ারি ব্লুবার্ড আর স্কারলেট মিনিভেটের কথা বইতে পড়েছি। রেঞ্জার মাথা নাড়লেন। ওই স্কারলেট পাখিটাকে এখানে বলা হয় আলতাপরি। ম্যালকম জিজ্ঞেস করলেন, এদের এই জঙ্গলে পাবো না? না স্যার, এত নিচুতে ওরা সাধারণত আসে না। ওদের দেখা পেতে আপনাকে যেতে হবে বক্সার জঙ্গলে। আচ্ছা, এবার আপনারা বিশ্রাম করুন, আমি দেখছি আর একটা ঘরের ব্যবস্থা কোনো মতে করা যায় কিনা। কয়েক পা এগিয়েই তিনি ঘুরে দাঁড়ালেন। আচ্ছা অর্জুনবাবু, আমি এখন একাই আছি, পাশের ঘরটা খালি পড়ে আছে, সেখানে থাকতে আপনার কি খুব অসুবিধা হবে? অর্জুন হাসল। মোটেই না, শুধু আমাকে একটা ফোন করতে দিতে হবে জলপাইগুড়িতে। আমাদের এখানকার টেলিফোনটা কাল রাত্রেই ঝড় হওয়ার পর থেকে কাজ করছে না। হ্যাঁ, আপনাকে যেতে হবে লাটাগুড়িতে। ঠিক আছে, আমাদের গাড়ি যখন যাবে তখন খবর দেব। ভদ্রলোক চলে গেলেন। মেজর বললেন, আহ, দারুণ জায়গা। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে হয়তো গন্ডারের দর্শন হয়ে যেতে পারে। ঠিক তখনই একটা সুমো গাড়ি বাংলোর চত্বরে ঢুকলো, আর তা থেকে ছিটকে উঠল শব্দের ঝড়। গান বাজছে টেপ রেকর্ডারে, দুরন্ত ইংরেজি গান। মেজর হতভম্ব হয়ে তাকালেন। ম্যালকমের মুখে বিরক্তি ফুটে উঠল। গাড়ি থেকে যারা নামলো তারা বাঙালি, দুজন যুবক এবং দুজন যুবতী। নেমেই গাড়িটাকে পিছনে রেখে ড্রাইভারের হাতে ক্যামেরা ধরিয়ে দিয়ে বলল তাদের ছবি তুলতে। ওই রকম নির্জন পরিবেশে অত জোরে গান বাজানো যে অপরাধ, সেটা ওরা বুঝতেই পারছে না। হঠাৎ ম্যালকম সাহেব জিজ্ঞেস করলেন, বক্সার ফরেস্ট কত দূরে? অর্জুনের দূরত্বটা জানা ছিল না। জয়ন্তী থেকে বক্সার যাওয়া যায় অন্তত ঘন্টা 3-4 লাগবে, সেটা জানাতেই ম্যালকম বললেন, ওখানে কি আমরা থাকার জায়গা পেতে পারি? অর্জুন বলল, নিশ্চয়ই, একটা ঘর তো পাবোই, খালি থাকলে দুটোই পেয়ে যাব। দেন লেটস গো দেয়ার। এখানে থাকলে আমি পাগল হয়ে যাব। কথাটা শুনে মেজর চোখ পাকালেন। এই বেটাদের একটু শিক্ষা দিলে গান বন্ধ করতে বাধ্য হবে, আমি দেখছি। অর্জুন বাধা দিল, ম্যালকম ঠিকই বলেছেন, শুনলেন তো, বেশিরভাগ পাখি থাকে বক্সার জঙ্গলে, ওটা একটু উঁচুতে। ওখানে গেলে, এখানে থাকলে তো ওর কাজ তেমন হবেই না, তাই আমাদের বক্সার জঙ্গলে যাওয়াই ভালো। চলুন, রেঞ্জারকে গিয়ে বলি উনি আমাদের সাহায্য করতে পারেন কিনা। অর্জুনের কথা শেষ হওয়া মাত্র দেখা গেল রেঞ্জার দ্রুত পায়ে এগিয়ে আসছেন। সুমো গাড়ির কাছে এসে তিনি কড়া গলায় বললেন, টেপটাকে বন্ধ করুন। একজন মহিলা প্রতিবাদ করলেন, এখানকার গাছপালা জীবজন্তুরা শান্তিতে থাকতে চায়, এভাবে গান শুনতে ওরা অভ্যস্ত নয়। কিন্তু গান আমাদের তো খুব ভালো লাগে। দ্বিতীয় মহিলা বললেন, বেশ তো ম্যাডাম, আপনারা এই জঙ্গলের বাইরে গিয়ে যত ইচ্ছে গান শুনুন, এখানে সর্বত্র সাইলেন্স শব্দটা লেখা রয়েছে এবং তা দেখেও গান এত জোরে বাজানোটা অপরাধ। রেঞ্জার বললেন। একজন যুবক বাঁকা গলায় বললেন, আপনি কাকে ধমকাচ্ছেন জানেন? ওর বাবা এমপি। রেঞ্জার বললেন, ওর বাবা যদি এই কাজ করতেন তাহলে তাকেও আমি আইনের কথা মনে করিয়ে দিতাম। অতএব বন্ধ হয়ে গেল গান। রেঞ্জার ফিরে যাচ্ছিলেন। অর্জুন দ্রুত পা চালিয়ে তাঁর কাছে গেল। আপনার সাহায্য দরকার। বলুন। আমরা এখনই বক্সা জঙ্গলে যেতে চাই, গাড়ির ব্যবস্থা হবে? এখানে তো গাড়ি পাওয়া খুব মুশকিল। কোনো ট্যুরিস্ট যদি গাড়ি ভাড়া করে এসে ছেড়ে দেয় তাহলে, তাছাড়া বললাম তো আমাদের ফোন কাজ করছে না যে লাটাগুড়ি অফিসকে বলবো। তাহলে যাব কি করে? আপনারা তো আজই এলেন, আজই চলে যাবেন? ম্যালকম খুব বিরক্ত হয়েছেন ওদের দেখে। তাছাড়া উনি যে পাখির খোঁজে এসেছেন তা তো এই জঙ্গলে পাওয়া যাবে না, এখানে থাকলে শুধু সময় নষ্ট হবে। অর্জুন বলল, বেশ,
তাহলে এক কাজ করুন, আমার ড্রাইভারকে বলছি আপনাদের চালসায় নামিয়ে দিয়ে আসতে। সেখানে আপনারা ভাড়ার গাড়ি পেয়ে যাবেন। খুব ভালো হয় তাহলে। রেঞ্জার শুধু গাড়ি দিলেন না, বক্সার জঙ্গলের রেঞ্জারকে খবর দেওয়ার জন্য ফোন নম্বরও লিখে দিলেন। চালসা থেকে ফোন করে দিলে ভদ্রলোক ওদের থাকার ব্যবস্থা করে রাখবেন। গরুমারা থেকে বেরিয়ে পিচের রাস্তা ধরে গাড়ি ছুটে যাচ্ছিল চালসার দিকে। দুপাশে ঘন জঙ্গল, গাড়ি যাচ্ছে বেশ কয়েকটা। ড্রাইভার জানালো গত সন্ধ্যায় এই পথে হাতির দল এসেছিল। ঘন্টা দুয়েক সমস্ত গাড়ি থেমে গিয়েছিল নিরাপদ দূরত্বে। মেজর বললেন, গত সন্ধ্যায়? হ্যাঁ, এখন তো একাধ পেজ বেরোলেও পারতো। কি করতেন? অর্জুন জিজ্ঞেস করলো। কি করতাম সেটা মুখে বলে কি হবে, বেরুলে করে দেখিয়ে দিতাম। বড়দিঘি রামসাইকে দুপাশে রেখে গাড়ি পৌঁছলো চালসার বাজারে। জিনিসপত্র নামিয়ে দিয়ে ফিরে গেল ড্রাইভার গাড়ি নিয়ে। আজ হাটবার নয়, কিছু দোকান রাস্তার দুপাশে। রাস্তাটিকে জাতীয় সড়ক বলা হয়। একটা জিপসি পাওয়া গেল। দৈনিক 600 টাকা ভাড়া, তেল দিতে হবে। মেজর তাকে যতদিন ইচ্ছে ততদিনের জন্য ভাড়া করলেন। এবার অর্জুন একটা এসটিডি বুথে ঢুকলো। বক্সার রেঞ্জারকে পাওয়া গেল একবারই। তিনি জানালেন অর্জুনদের আসার খবর পেয়ে গেছেন। আজ ওরা পৌঁছবে জেনে দুটো ঘর রেখে দেওয়া হবে বলে আশ্বস্ত করলেন। দ্বিতীয় ফোনটা জলপাইগুড়িতে করলো অর্জুন। মাকে সব কথা বলে জানালো কলকাতা থেকে তাপস দত্ত নামের এক ভদ্রলোক ফোন করবেন। তাকে বলতে হবে সোজা বক্সার ফরেস্টের বাংলোতে চলে আসতে। আলিপুরদুয়ারে কামরূপ এক্সপ্রেস বা তিস্তা তোরসা ট্রেনে পৌঁছে ট্যাক্সি নিতে হবে। আবার রাজা ভাতখাওয়া স্টেশন থেকে গেলে মাত্র 16 কিলোমিটার। মাকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে অর্জুন টাকা দিল ছেলেটির হাতে। মিটার দেখে ছেলেটি ড্রয়ার টানলো বাকিটা ফেরত দিতে। এই সময় সেই লোকটি ভেতরে ঢুকে জিজ্ঞেস করলো সে ফোন করতে পারে কিনা। লোকটিকে দেখে অর্জুন বেশ অবাক হলো। তালে গোলে এর কথা ভুলিয়ে গিয়েছিল সে। গত সন্ধ্যায় শিয়ালদা স্টেশনে শেষবার দেখেছিল ওকে। অর্জুনকে টাকা ফেরত দিয়ে ছেলেটি জিজ্ঞেস করলো, লোকাল না এসটিডি? লোকটি একটি কাগজ বের করে এগিয়ে দিল। লাইনটা আপনি ধরিয়ে দিন না দাদা। ছেলেটি কাগজটি দেখে ডায়াল করতে লাগলো। এখন এখানে দাঁড়িয়ে কোনো অজুহাত নেই, অথচ এই লোকটি কোথায় ফোন করছে তা জানতে কৌতূহল হচ্ছিল। ওর ডান হাতে যে ব্যাগটা রয়েছে তার মধ্যে কি আছে? অত বড় ব্যাগটা স্বচ্ছন্দে ধরে আছে লোকটা। এই সময় ছেলেটা বলল, না, মনে হচ্ছে লাইন খারাপ আছে। খারাপ আছে? লোকটা হঠাৎই কাউকে গালাগাল দিল। এপাশ ওপাশে তাকালো, তারপর জিজ্ঞেস করলো, হাসিমারাটা কোথায়? হাসিমারা? সে তো অনেক দূরে। যারা লোকটিকে চালসায় আসতে বলেছিল কোনো কারণে তারা পৌঁছতে পারেনি। সেই কারণেই ফাঁপড়ে পড়েছে লোকটা। কিন্তু যার চালসায় আসার কথা সে হাসিমারার খোঁজ করছে কেন? তাকে দাঁড়িয়ে থাকতে দেখে ছেলেটি জিজ্ঞেস করলো, দাদা কিছু বলবেন নাকি? এখানে হোটেল আছে? না, কেন? আমরা বাইরে থেকে এসেছি, ভাবছিলাম হোটেল থাকলে একটা দিন থেকেই যায়। না, নেই। তবে পিডব্লিউডির বাংলো, ফরেস্ট বাংলো এইসব রয়েছে, খোঁজ নিন। ওসব কি আর পাওয়া যাবে? তাহলে চলেই যায় রাজা ভাত খাওয়ায়। বলে বেরিয়ে এলো অর্জুন। রাজা ভাত খাওয়ার নামটা সে ইচ্ছা করে বলেনি, হঠাৎ নামটা মাথায় এসে গেল। সম্ভবত একটু আগে মাকে বলেছে বলেই মনে এলো। মেজরদের খুঁজতে এদিক ওদিক তাকাতে অর্জুন অবাক। একটা ভাঙাচোরা মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে মুখ উঁচু করে মেজর জিলিপি খাচ্ছেন। মুখ উঁচু করার কারণ যাতে জিলিপির রস তার দাড়ি গোঁফে না লেগে যায়। মুখে পুড়ে চোখ বন্ধ করে খানিকটা চিবিয়ে তিনি ম্যালকমকে বললেন, আহ, অপূর্ব, ফ্যান্টাস্টিক। কোথায় লাগে তোমাদের ডোনাট? ও হে চাঁদু, খেয়ে দেখো, জীবন ধন্য হয়ে যাবে। কথাগুলো ইংরেজিতে, কিন্তু মানেটা এইরকমই দাঁড়ায়। ম্যালকম মাথা নাড়ছিলেন। শেষ পর্যন্ত অর্জুনকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, কখনো কখনো মেজরের কথার ওপর আমি আস্থা রাখতে পারি না। তুমি কি বলো, খাওয়া যেতে পারে? আপনার ব্লাড সুগার নেই তো? নাও, নেই। অর্জুন দোকানদারকে বলল, দুজনকে একটা করে দিন। সাহেব জিলিপি খাচ্ছে। বেশ ভিড় জমে গেল। জিলিপি খেয়ে ম্যালকম মুগ্ধ।
বেশ কয়েকটা মুখে চালান করে দিলেন দু চোখ বন্ধ রেখে। গলা দিয়ে নামিয়ে অর্জুনকে বললেন, এখানে যারা দাঁড়িয়ে আছে তাদের প্রত্যেককে দুটো করে জিলিপি খাওয়ানো যাক। অর্জুন শোকেসের দিকে তাকিয়ে বলল, কুলোবে না, যারা পাবে না তারা আপনার উপর রেগে যাবে। তার চেয়ে চলুন রওনা হওয়া যাক। দাম মিটিয়ে ওরা গাড়ির কাছে পৌঁছানো মাত্র অর্জুন দেখল তার টোপটি কাজে দিয়েছে। টেলিফোন বুথ থেকে বেরিয়ে নজর রাখছিল লোকটা। এবার এগিয়ে এলো সামনে। নমস্কার। মেজর বললেন, নমস্কার। আপনারা কি হাসি মারার ওই দিকে যাচ্ছেন? লোকটি ব্যাগটা হাতেই রেখেছিল। হাসি মারা? হাঁস মারা বুঝতে পারি, হাসি মারা আবার কিরকম নাম? ডেঞ্জারাস জায়গা মনে হচ্ছে। ওহে তৃতীয় পাণ্ডব, আমরা ওখানে যাচ্ছি নাকি? মেজর জিজ্ঞেস করলেন উঁচু গলায়। অর্জুন লোকটিকে দেখল, তারপর মাথা নেড়ে হ্যাঁ বলল। আপনারা যদি আমাকে গাড়িতে একটু জায়গা দেন, আমার ওখানে যাওয়া বিশেষ দরকার। লোকটি খুব বিনীত ভঙ্গিতে নিবেদন করলো। মেজর কিছু বলার আগেই অর্জুন বলল, উঠে পড়ুন, পিছনে ব্যাগটাকে রাখতে পারবেন। না না, এটা আমার কাছেই থাক। লোকটা হঠাৎ যেন সতর্ক হলো। ড্রাইভারের পাশে বসেছেন ম্যালকম, পিছনের আসনে অর্জুন, মেজর এবং লোকটি। গাড়ি চলতে শুরু করলে অর্জুন জিজ্ঞেস করলো, হাসিমারায় কোথায় যাবেন? আমি ঠিক জানি না, ওখানকার বাজারের বাস স্টপে আমার এক বন্ধু অপেক্ষা করবে। চালসায় থাকেন আপনি? আগে না, কলকাতায়। আপনারা বোধহয় বেড়াতে এসেছেন। হ্যাঁ, জঙ্গল দেখতে। মেজর জবাবটা দিলেন। জঙ্গল? সেই জঙ্গল কি আর আছে? সব শেষ। কি করে থাকবে? মেজর খ্যাক খ্যাক করে উঠলেন। জঙ্গলে ঢুকে যদি টেপ রেকর্ডার চালানো হয় তাহলে জঙ্গল থাকবে? যেতে যেতে ম্যালকমকে জায়গাগুলোর নাম বলছিল অর্জুন। খুনিয়ার মোড় থেকে যে রাস্তাটা বিন্দুর দিকে চলে গিয়েছে সেদিকে তাকিয়ে ম্যালকম বললেন, বিউটিফুল। দুপাশে ঘন জঙ্গলের মধ্যে পিছের রাস্তাটা যেন চুপচাপ ঘুমিয়ে রয়েছে। আপনি তো কলকাতা থেকে আজই দার্জিলিং মেলে এলেন, তাই না? অর্জুন আচমকা প্রশ্ন করলো লোকটিকে। অবাক হয়ে তাকালো লোকটি। আপনি কি করে জানলেন? আমি মাঝে মাঝে ওরকম একটু একটু জেনে যাই। যেমন আপনি দুদিন আগে চিড়িয়াখানায় গিয়েছিলেন। কি ঠিক কি না? অর্জুন হাসলো। আপনি আপনি কে? লোকটির মুখে আতঙ্ক ফুটে উঠল। বিশেষ কেউ নই, মুখ থেকে মাঝে মাঝে বলতে পারি। তবে আপনার শরীরে জলহস্তির গন্ধ পেলাম বলে চিড়িয়াখানার কথা বললাম। অর্জুন হাসল। ছুটন্ত গাড়িতে দু চোখ বন্ধ করে ঢুলছিলেন মেজর। এবার চোখ খুলে চেঁচিয়ে উঠলেন, হোয়াট? তুমি ওর গায়ে জলহস্তির গন্ধ পাচ্ছ? জোরে জোরে শ্বাস টেনে দুপাশে মাথা নাড়লেন। নো, আমি তো কিছু পাচ্ছি না। অদ্ভুত, তোমার এই সেন্সটা অতখানি ডেভেলপ করেছে তা তো কখনো বলনি। লোকটা ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। খুব অবাক হয়ে গিয়েছিল সে। তার চিড়িয়াখানা যাওয়ার কথা এই ছেলেটির জানার কথা নয়। সে জলহস্তির চৌবাচ্চার পাশে দাঁড়িয়েছিল এ কথা ঠিক, কিন্তু সে তো অনেক লোক দাঁড়িয়ে দেখছিল। তাদের সবার গায়ে কি জলহস্তির গন্ধ লেগে আছে? আর জলে কাদায় যে প্রাণী ডুবেছিল তার গায়ের গন্ধ অনেক ওপরে রেলিংয়ের পাশে দাঁড়ানো মানুষের শরীরে কি করে লাগবে? কিন্তু ছেলেটা যদি সত্যি তার গায়ে গন্ধ পেয়ে থাকে। অর্জুন ততক্ষণে মুখ ঘুরিয়ে নিয়ে ম্যালকমকে ডুয়ার্সের ভূগোল বোঝাচ্ছে। দুপাশে চায়ের গাছ, জঙ্গল, মাঝখানে পিচের মসৃণ রাস্তা, দেখতে চমৎকার। বেশ জোরে চলছে জিপসি। হঠাৎ ম্যালকম বললেন, স্টপ স্টপ বলে চিৎকার করে উঠলেন। গাড়ি থামলো অনেকটা দূরে গিয়ে। দ্রুত ব্যাগ থেকে একটা বাইনোকুলার বের করে গাড়ি থেকে নেমে কিছু খুঁজতে চেষ্টা করলেন ম্যালকম। মেজর বিরক্ত হলেন। আবার দেখলে? নিঃশব্দে ম্যালকম পিছন দিকে হেঁটে যাচ্ছিলেন, তার চোখে যন্ত্রটা ধরা। অর্জুন গাড়ি থেকে নেমে ওকে লক্ষ্য করছিল। এই সময় একটা বড় চেহারার নীল রঙের পাখি চা বাগানের সেট্রি থেকে উড়ে চলে গেল অনেক ভেতরে। পাখিটির লেজ বেশ লম্বা। ম্যালকম বাইনোকুলার নামিয়ে বললেন,
ব্যাড লাক। ওটা নীলকণ্ঠ পাখি। অর্জুন বলল। নীলকণ্ঠ? রোলার বার্ড? নো, আমার তা মনে হয় না। খুব মিস করলাম। এই লোকটাকে বলো তো একটু আস্তে আস্তে গাড়ি চালাতে। ম্যালকম বললেন। গাড়ির ভেতরে ব্যাগ নিয়ে বসে থাকা লোকটা খুব অবাক হয়ে গিয়েছিল। একে অর্জুনের ওইসব কথা, তার উপর সাহেবের গাড়ি থামিয়ে পাখির সন্ধানে নেমে যাওয়া, সে তাল রাখতে পারছিল না। মেজরকে জিজ্ঞেস করলো সে, এই সাহেব কি পাখি শিকার করছেন? নো, পাখি দেখেন। সারা পৃথিবী ঘুরে যত রকমের পাখি আছে তাদের দেখে বেড়ান, শিকার টিকার করেন না। মেজর জবাব দিলেন। লোকটা হতভম্ব। শুধু পাখি দেখার জন্য কেউ পয়সা খরচ করে ঘুরে বেড়ায়? এই দলটার লোকগুলো নির্ঘাত স্বাভাবিক নয়। গাড়ি চলতে শুরু করলে অর্জুন জিজ্ঞেস করলো, আপনার পরিচয়টা কিন্তু এখনো জানা হলো না। আমি 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 একজন সাধারণ মানুষ। সাধারণ মানুষের কখনো নাম থাকে না বুঝি? অর্জুন তাকালো। ও হ্যাঁ, সহদেব, সহদেব রায়। আমি অর্জুন। বেশ ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলে। লোকটা ভাবলো অর্জুন তাকে ঠাট্টা করে ওই নাম বলছে। সে বলল, আপনি তো আমার গায়ের গন্ধ পেয়ে বলে দিলেন চিড়িয়াখানায় গিয়েছিলাম। কথাটা আমি বিশ্বাস করিনি, কারণ আমি 10 বছরের মধ্যে চিড়িয়াখানায় যাইনি। সহদেব হাসলো। তাহলে ভুল হয়ে গিয়েছে। যা হাওয়া দিচ্ছে, জঙ্গলের গন্ধ নাকে লেগেছে বোধহয়। কি যা তা বলছো অর্জুন? এই জঙ্গলে হাতি আছে কিনা সন্দেহ, আর তুমি জলহস্তির গন্ধ হাওয়ায় পেলে? মাথা খারাপ নাকি? ড্রাইভার বলল, নো স্যার, এই জঙ্গলে প্রচুর হাতি আসে, প্রায় ঝামেলা করে। সহদেব মজা পেল কথাটা শুনে। আপনারা কি কলকাতা থেকে এসেছেন? হ্যাঁ। মেজর জবাব দিলেন। দার্জিলিং মেলে তো? সহদেব আবার প্রশ্ন করে। ইয়েস। আমিও তো ওই ট্রেনেই এসেছি, সহদেব বলল। কিন্তু আপনার বন্ধু কথা রাখেননি। অর্জুন বলল। গে, আপনার বন্ধুর কথা ছিল চালসায় আপনার জন্য অপেক্ষা করবে। আপনি জানলেন কি করে? আবার মুখ শুকিয়ে গেল সহদেবের। মাঝে মাঝে মানুষের মুখ দেখে আমি মনের কথা বুঝতে পারি। আপনি যখন টেলিফোন বুথে গিয়েছিলেন তখন সেখানে আমি ছিলাম। লাইন না পেয়ে আপনি যখন খুব বিরক্ত হচ্ছিলেন তখন আপনার মুখের দিকে তাকাতেই খবরটা জানতে পারলাম। আর সত্যি তো, অত দূর থেকে এসেছেন, আর বন্ধুত্ব সেটা খেয়াল রাখা উচিত ছিল। অর্জুন বেশ সমবেদনার সুর আনলো গলায়। সহদেব মেজরের দিকে তাকালো। ব্যাপারটা বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না তার। মেজরের মুখে কোনো প্রতিক্রিয়া নেই, চোখ বন্ধ করে রয়েছেন। সহদেব বলল, আবার ভুল হলো। প্রথমে কথা হয়েছিল চালসায় থাকবে, পরে ঠিক হলো চালসায় ওকে না পেলে আমি যেন হাসি মারাই চলে যাই। সহদেব হাসল। আর কি পড়লেন বলুন? সবই গোলমাল হয়ে যাচ্ছে যখন, তখন বলে কি লাভ? তবু আমার মনে হচ্ছে আপনার একটুও ইচ্ছা ছিল না এদিকে আসার। কোনো কিছুর জন্য বাধ্য হয়ে এসেছেন আপনি। কি ঠিক না ভুল? অর্জুন জিজ্ঞেস করলো। মেজর চোখ খুললেন। বাবা তৃতীয় পাণ্ডব, তোমার কি বাজার খুব খারাপ যাচ্ছে? তাই তো মনে হচ্ছে। অর্জুন হাসল। যা বলছো তাই ভুল হচ্ছে। এতবার বলেছি এইসব জায়গায় না পড়ে থেকে শহরে চলে যাও। ইচ্ছে করলে নিউ ইয়র্কেও আসতে পারো, তোমার বুদ্ধি তাতে আরো শার্প হবে। কিন্তু কথাটাকে পাত্তা দিচ্ছ না তুমি। মেজর চোখ বন্ধ করলেন। সহদেবকে ছেড়ে ম্যালকমের সঙ্গে কথা শুরু করেছিল অর্জুন। এই জায়গাটার নাম নাগরাকাটা। লক্ষ্মীপাড়া, বানারহাট
ওদিকে ভুটানে যাওয়ার রাস্তা ইত্যাদি ইত্যাদি। বানারহাট ছাড়ার পর মেজরের কথায় গাড়ি দাঁড় করাতে হলো একটা ধাবার সামনে। ভদ্রলোকের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ধাবার পাঞ্জাবি রান্নার মেনু শুনে মেজর যখন উল্লসিত, তখন ম্যালকমের মুখ শুকিয়ে গেছে। ওই মশলা দেওয়া কালচে খাবারগুলো তিনি খেতে পারবেন না। ব্যাপারটা জেনে ধাবাওয়ালা আশ্বস্ত করলো। নো প্রবলেম স্যার জি, ইউ লাইক চিকেন রোস্ট উইদাউট স্পাইস, আই উইল গিভ ইউ। অর্জুন লক্ষ্য করছিল সহদেব গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। মেজর এবং ম্যালকম ধাবার সামনে রাখা খাটিয়ায় আরাম করে বসলেন। অর্জুন চেঁচালো, সহদেব বাবু, এদিকে এসে বসুন, দাঁড়িয়ে কেন? দূরে দাঁড়ানো সহদেব হাত নাড়ল। ঠিক আছে ঠিক আছে। মেজর নিচু গলায় বলল, লোকটি নিরীহ, ওর পেছনে লেগো না। সহদেব ইচ্ছে করলেও গাড়ির কাছ থেকে নড়তে পারবে না, আবার তোমার স্টেটমেন্ট ভুল হয়ে যাবে। মেজর পকেট থেকে চ্যাপটা বোতল বের করে খানিকটা গলায় ঢাললেন। ধাবার এক কর্মী ব্যাপারটা দেখে এগিয়ে এলো। সাহেব, আপনি মদ খাচ্ছেন? এরকম প্রশ্ন শুনবেন বলে তৈরি ছিলেন না। হাঁ হয়ে গেল তার মুখ। আমাদের নিয়ম হলো এখানে মদ খেতে হলে এখান থেকেই কিনতে হবে। তাই? গুড, আমার জন্য একটা ব্লু লেভেল হুইস্কি আনো। ব্লু লেভেল? লোকটা হতভম্ব। ইয়েস, ওইটাই আমার ব্র্যান্ড। লোকটা ভেতরে চলে গেল। সামনে হাইওয়ে, ওপাশে মাঠ, জঙ্গল, বেশ নির্জন জায়গা। হাইওয়ে দিয়ে মাঝে মধ্যে গাড়ি যাচ্ছে। ধাবাওয়ালা বেরিয়ে এলো। সব নো ব্লু লেভেল ইন্ডিয়ান হুইস্কি? নো। মেজর মাথা নাড়লেন। এই সময় একটা সুমো গাড়ি রাস্তা ছেড়ে ছুটে এসে ব্রেক কষল। ধাবাওয়ালার মুখের চেহারা বদলে গেল। তিনজন লোক নেমে এলো গাড়ি থেকে। নেতা গোছের একজন জিজ্ঞেস করলো, কে, কোনো খবর পাচ্ছি না যে? স্যার, দেওয়ার মতো খবর পাইনি এখনো। বিয়র নিয়ে আয়। প্রায় চোখের পলক ফেলতে না ফেলতে আগের লোকটি ভেতর থেকে 3টে বিয়ারের বোতল এনে ওদের হাতে ধরিয়ে দিল। দাঁত দিয়ে তার ঢাকনা খুলে নেতা বলল, আরে এরা কারা? খদ্দের, ওই জিপসিতে এসেছে। নেতা এবার তিনজনের মুখ দেখল। শেষ পর্যন্ত অর্জুনের দিকে তাকালো সে। কোথায় যাওয়া হচ্ছে? এ সাহেবকে? জয়ন্তী সাহেব আমাদের বন্ধু মানুষ, বেড়াতে এসেছেন। লোকটা মাথা নাড়ল। তারপর ড্রাইভারকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলো, ওরে তোর গাড়ি? জি সাবজি। এই তিনজনকে নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, পরে উনি উঠেছেন। সহদেবকে দেখিয়ে দিল ড্রাইভার। এবার অর্জুনের দিকে তাকালো নেতা। একই দলে 4 জন? না, উনি হাসি মারাই যাবেন, লিফট চাইলেন। গাড়িতে জায়গা আছে তাই সঙ্গে নিয়ে নিলাম। আপনার আপত্তি আছে? তা কোথায় থাকা হয়? লোকটির মুখ শক্ত হয়ে গেছে। জলপাইগুড়িতে। অর্জুন সহজ গলায় বলল, আচ্ছা, আমি যদি আপত্তি করি তাহলে মানবাজার থেকে বীরপাড়া পর্যন্ত সব কাজ বন্ধ থাকে। তুমি আমাকে চেনো না চাঁদু, তাই ওই গলায় কথা বললে। আর দ্বিতীয়বার যেন না শুনি। আমার নাম গোপাল রায়, রাজনীতি করি। তুমি যেভাবে কথা বলছো তাতে কিন্তু রাজনৈতিক কর্মী বলে মনে হচ্ছে না। এভাবে মস্তানরাই কথা বলে। অর্জুনও তুমিতে নেমে এলো। এই সময় ধাবাওয়ালা অর্জুনকে খুব কাতর গলায় বলল, কেন ঝামেলা বাঁধাচ্ছেন স্যারজি? গোপালদা আমাদের এখানকার মাই বাপ, ওর সঙ্গে এভাবে কথা বললে আর ফিরে যাবেন না আপনি। এই সময় মেজর ফিক ফিক করে হাসতে লাগলেন। তাই দেখে গোপাল রায় ধমকালো, আরে এই লোকটা হাসছে কেন? দুটো হাত ওল্টালেন মেজর। হাসবো না তো কি কাঁদবো? এই অর্জুন ইংল্যান্ড আমেরিকায় গিয়ে কত বড় বড় ক্রিমিনালদের টাইট করে এসেছে, আর তাকেই ভাই তুমি ধমকাচ্ছ আমার সামনে দাঁড়িয়ে। হাসি আসবে না? একটু হকচকিয়ে গেল গোপাল রায়। কেন, আপনি কি পুলিশ নাকি? না না, মেজর আপত্তি করলেন। জলপাইগুড়ির অর্জুনের নাম শোনেননি? গোপাল রায় বলল, কোন অর্জুন?
আরে যে মালবাজারে এই চোরাই সোনার ব্যবসা বন্ধ করেছিল, এই লাল মোটর বাইকে ঘোরে। বাহ, তুমি দেখছি অনেক কিছুই খবর রাখো। ধের তেরিকা, বলবেন তো নামটা, বলেই ধাবাওয়ালাকে ধমকালো। এই সাহেবদের খাওয়াতের যত্ন করেছিস তো? জি হ্যাঁ। বলেই ধাবাওয়ালা তার সহকারীকে আদেশ করলো এখনই খাবার নিয়ে আসতে। তারপর মেজরের দিকে এগিয়ে গিয়ে হাত জোড় করলো। আপনি ড্রিঙ্ক করুন স্যার, আপনি আনন্দের সঙ্গে খান। গোপাল রায় চিৎকার করলো, এই যে ভাই, তখন থেকে আপনি গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন কেন? এদিকে আসুন। সহদেব মাথা নাড়ল। ঠিক আছে, ঠিক আছে। অর্জুন গলা তুলল। এমন কি দামি জিনিস সঙ্গে আছে আপনার যে এদিকে আসতে পারছেন না? অত দূর থেকে এসেছেন, খিদে পেয়েছে নিশ্চয়ই। না না, দামি নয়, কি যে বলেন। সহদেব যেন বাধ্য হলো এগিয়ে আসতে। গোপাল রায় বলল, আপনার ভাবভঙ্গি কিন্তু আমার ভালো লাগছে না। এদের সঙ্গে আছেন বলে আর রগড়ালাম না। ঠিক আছে দাদা, কোথাও যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার নাম বলবেন। আপনারা যাচ্ছেন কোথায়? জয়ন্তীতে, ওখানে কয়েকদিন থাকবো। ইনি হাসিমারায় নেমে যাবেন। ও, আপনি সেই লোক। গলা পাল্টে গেল গোপাল রায়ের। মানে? সহদেব তোতলালো। খবর এলো একটা লোক ভারী ব্যাগ নিয়ে এই চালসার এসটিডি বুথে ঢুকে যে নাম্বারে ফোন করেছে সেই নাম্বারটা খারাপ। তারপর জিজ্ঞেস করেছে হাসিমারায় কিভাবে যাবে। সেই লোকটাই আপনি, তাই তো? আপনি কি করে জানলেন? খবর এসে যায়। তা আপনি বাসে না গিয়ে এদের সঙ্গে যাচ্ছেন কেন? ওরা ওদিকে যাচ্ছেন, তাই। বিনা খরচে যাওয়ার সুযোগ ছাড়বেন কেন? কিন্তু আপনি মশাই আমাদের লাইনের লোক। মানে? আপনি যে নম্বরে ফোন করেছিলেন সেটা কাল সন্ধ্যায় পুলিশ রেড করার পর কেটে দেওয়া হয়েছে। আপনি জানেন না? কি করে জানবেন? উনি তখন ট্রেনে। অর্জুন বলল। কিন্তু রেড করলো কেন পুলিশ? এখানকার পাহাড় জঙ্গলে বাইরের লোক আশ্রয় নিয়েছে নানান ধান্দায়। ওই বাড়ি থেকে তারা যোগাযোগ রাখতো। ভাগ্যিস এখানে এসেছিলাম, নইলে আপনার দেখা পেতাম না। গোপাল রায় সহদেবের কাঁধে হাত রাখলো। আমার মনে হচ্ছে তুমি আমাদের জিপসির খোঁজে এখানে এসেছো। অর্জুন বলল। গোপাল রায় হেসে ফেলল। আপনার কাছে আর কি চাপা দেবো? তাহলে চলুন সহদেব বাবু, আমরা এখান থেকে চলে যাই। আমি আমি কোথায় যাব? হাসিমারাই তো যাবেন, তা আমার সঙ্গে চলুন। এ কি অন্যায় কথা, আপনি আমার উপর জোর খাটাবেন নাকি? গোপাল রায় পকেট থেকে একটা সেলুলার ফোন বের করলো। আমি যদি বোতাম টিপি তাহলে বানারহাট থানার দারোগায় ছুটে আসবে। ওর হাতে পড়াটা কি ঠিক হবে? বলে সঙ্গীতের দিকে তাকালো গোপাল রায়। হঠাৎ সহদেবের চেহারা বদলে গেল। দ্রুত সে চলে এলো অর্জুনের সামনে। আপনি আপনি আমাকে বাঁচান স্যার, বিশ্বাস করুন, ইনি যা বলছেন আমি তার কিছুই জানি না। তাহলে গাড়িতে বসে আমি যে কথাগুলো আপনাকে বলেছি সেগুলোকে কি এখনো আপনার মিথ্যে বলে মনে হচ্ছে? গম্ভীর গলায় অর্জুন জিজ্ঞেস করলো। দ্রুত মাথা নেড়ে স্বীকার করলো সহদেব। গোপাল রায় কোনো কথা শুনতে রাজি হলো না। জোর করে সহদেবকে নিয়ে তুললো তাদের গাড়িতে। অর্জুন জিজ্ঞেস করলো, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ওকে? আপনাদের সামনে ট্রাই করতে চাই না। যদি স্বীকার করে তো ভালো, নইলে থানায় দিতে হবে। গোপাল রায় ইঞ্জিন চালু করলো। সহদেব ততক্ষণে গাড়ির পিছনে বসে চিৎকার করছে, আমি কোনো অন্যায় করিনি, আমাকে বিনা দোষে ধরে নিয়ে যাচ্ছে। অর্জুন বলল, আমি কি করতে পারি বলো? কোথাও খবর দিতে হলে ঠিকানা দিলে জানিয়ে দিতে পারি। চলন্ত গাড়ি থেকেই চিৎকার করলো সহদেব, হাসিমারা বাজারে সনাতনের পাশের দোকানে ব্যাগটা দিয়ে জানিয়ে দেবেন। গাড়ি যখন দ্রুত হাইওয়ে ধরে ছুটে যাচ্ছে তখন অর্জুনের খেয়াল হলো ব্যাগটার কথা। ওই ভারী ব্যাগ হাতছাড়া করতে চায়নি সহদেব। যে কারণে এখানে আসার পরেও সে জিপসি থেকে দূরে সরতে চায়নি। নিশ্চয়ই দামি কিছু আছে ওই ব্যাগে। তারপরেই মনে হলো ওই ব্যাগ পৌঁছাতে সে এদিকে আসেনি তো। চিড়িয়াখানায় সহদেব কিছু পৌঁছে দেওয়ার বদলে যে টাকা চেয়েছিল তাতে দ্বিতীয় লোকটি একমত হয়নি। এই নিয়ে ওদের মধ্যে কথা কাটাকাটিও হয়েছিল।
নিশ্চয়ই সেটা মিটে গেছে, নইলে সহদেব এলো কেন? ম্যালকম এতক্ষণ চুপচাপ বসেছিলেন। মেজর তাকে ইংরেজিতে পুরো ব্যাপারটা বোঝাচ্ছিলেন। মার্কিন মাস্তান আর ভারতীয় মাস্তানদের মধ্যে পার্থক্যটা তার মতে এই রকম। ভারতীয়রা ধরে নিয়ে গিয়ে একটু আধটু অত্যাচার করবে, কিন্তু মেরে ফেলবে না, আর মার্কিন মস্তানরা অত্যাচার করবে না, মেরেই ফেলবে। ম্যালকম জিজ্ঞেস করলেন, এই লোকগুলো যখন পুলিশ নয়, তখন ওদের কি স্বার্থ আছে লোকটাকে জোর করে নিয়ে যাওয়ার পেছনে? এর উত্তর মেজরের জানা নেই। খাওয়া শুরু করে অর্জুন ম্যালকমকে বোঝাতে চেষ্টা করল, এই ধরনের লোকাল নেতারা মনে করে স্থানীয় জনসাধারণের প্রতি তাদের একটা দায়িত্ব আছে। জনসাধারণ যখন তাদের সব কাজ সহ্য করে, তখন সেই দায়িত্বটা এসেই যাচ্ছে। বাইরে থেকে কোনো শক্তি এখানে এসে ঝামেলা বাঁধাতে চাইলে ওরা প্রতিরোধ করে। দেরি হয়ে গিয়েছিল, দাম মিটিয়ে দিয়ে ওরা আবার জিপসিতে উঠে বসলো। এখন দুপুর গড়িয়ে গেছে, গাড়ি ছুটছে প্রবল গতিতে। একটু ঝিমুনি এসেছিল অর্জুনের, কিন্তু তখনই তার মনে হলো সহদেবের ব্যাগটার কথা। ঝট করে সে ব্যাগটাকে টেনে কাছে আনতে চাইল, কিন্তু বিশাল ভারী। এত ভারী ব্যাগ নিয়ে সহদেব হাঁটতো কি করে? ব্যাগের মুখ খুলতেই একটা কালো রঙের প্লাস্টিক ব্যাগ দেখতে পেল। ব্যাগ না বলে ক্যান বলাই ভালো। ক্যানের মুখ অদ্ভুতভাবে লাগানো, দু হাতের জোরেও ওটা খুলছে না, অথচ গায়ে কোনো তালা নেই। হঠাৎ হাতড়াতে হাতড়াতে জোরের মুখে চাপ দিতেই মুখটা খুলে গেল শব্দ করে। মেজর তাকালেন। এটা ঠিক নয়, অন্যের জিনিস তুমি কেন খুলছো? ঠিক কথা, আমাদের উচিত এটাকে সনাতনের পানের দোকানে পৌঁছে দেওয়া। হাসিমারা বাজারে খোঁজ করলে বোধহয় দোকানটা পেতে অসুবিধা হবে না। অর্জুন মাথা নাড়ল। সেই সঙ্গে বলতে হবে লোকটাকে ধরে নিয়ে গেছে। ঠিকই, কিন্তু লোকটাকে কেন ধরে নিয়ে গেছে তা জানতে হলে আমার মনে হয় এই ক্যানটা খোলা দরকার। এর মধ্যে গাঁজা থাকতে পারে, ব্রাউন সুগার থাকতে পারে। বলতে বলতে ক্যানের ঢাকনা খুলে ফেলল অর্জুন। চমৎকার প্যাকেটে ক্যানটা ভরে আছে, অন্তত গোটা 30 প্যাকেট, আর প্রতিটি প্যাকেটে 50টি করে কার্তুজ। একটি প্যাকেট খুলে কার্তুজ বের করে মেজরের সামনে ধরল অর্জুন। মেড ইন পাকিস্তান। মেজরের চোখ বড় হয়ে গেল। সর্বনাশ, এগুলো তো অটোমেটিক রাইফেলের জন্য। সহদেব এসব নিয়ে কোথায় যাচ্ছিল? এর উত্তর জানতে হলে আপনাদের শুনতে হবে পরের সপ্তাহে অর্জুন সিরিজের গল্প জয়ন্তীর জঙ্গলে। গল্পটি আপনাদের কেমন লাগছে তা আমাদের লিখে জানাবেন। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এই ধরনের গল্প শুনতে হলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি ক্লিক করে দিতে ভুলবেন না। তাহলে আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর শুনতে থাকবেন গল্প বাবুর আসর। নমস্কার।